ওকে, সো আজকে আমরা ডে 10-এ রয়েছি। আমরা গত ক্লাসে অর্থাৎ ডে 9-এ আপনার সাথে আলোচনা করেছিলাম লিটারারি থিওরি এবং কালচারাল স্টাডিজ কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং কালচারাল ছাড়া কিছুই নেই, অর্থাৎ কালচারটা নিয়েই সব কিছু, অর্থাৎ একটা ইন্ট্রোডাকশন ছিল গত ক্লাসে। আজকে মূলত আপনাদের সামনে আলোচনা করব টপ 30 থিওরিস্ট রিলেটেড টু কালচারাল স্টাডিজ অ্যাজ ওয়েল অ্যাজ লিটারারি থিওরি। ঠিক আছে, প্রথমে আসবো থিওডোর অ্যাডর্নোকে নিয়ে। থিওডোর অ্যাডর্নো জন্ম 1903, মৃত্যু 1969। সো এই থিওডোর অ্যাডর্নো তিনি কে ছিলেন? তিনি একটি ইনস্টিটিউট যার নাম ছিল ইউনিভার্সিটি অফ ফ্রাঙ্কফুর্ট, এইটার সাথে তিনি সংযুক্ত ছিলেন, এবং তার সাথে অন্যতম একজন ফিগার এই ফ্রাঙ্কফুর্ট স্কুলের ম্যাক্স হরখাইমার, ইনার সাথে তিনি যুক্ত ছিলেন। তো তিনি ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ক্রিটিক্যাল থিওরির পার্ট। সো মাথায় রাখবেন, থিওডোর অ্যাডর্নো ফ্রাঙ্কফার্ট স্কুল অফ ক্রিটিক্যাল থিওরির একজন প্রমিনেন্ট ফিগার। উনি বাদে আর যদি কেউ রয়েছেন তার সাথে, তিনি হচ্ছেন ম্যাক্স হরখাইমার। বাই ন্যাশনালিটি থিওডোর অ্যাডর্নো হচ্ছে জার্মান বর্ন। ওকে, হিজ ওয়ার্কস has come to be associated with thinkers such as Ernest Bloch, Walter Benjamin, Max Horkheimer, Erich Fromm, Herbert Marcuse এবং আরও যারা অনুপ্রাণিত হয়েছিলেন, যাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন রাদার ফ্রয়েড, মার্কস এবং হেজলের কাছ থেকে। এবারে আসবো তার কি কি কনসেপ্ট আমরা পাই। সো কি যদি কিছু আমরা তার কনসেপ্টের মধ্যে কিছু বলে থাকি, তার মধ্যে প্রাথমিক হচ্ছে কালচার ইন্ডাস্ট্রি। সো যদি প্রশ্ন আসে দ্য কনসেপ্ট অফ কালচার ইন্ডাস্ট্রি ওয়াজ ডেভেলপড বাই হুইচ থিওরিস্ট, আই হোপ আপনারা বলতে পারবেন থিওডোর অ্যাডর্নো এবং সাথে অবভিয়াসলি ম্যাক্স হরখাইমার। তারা দুজন মিলে একটা এসে লিখেছিল, দ্য কালচার ইন্ডাস্ট্রি এনলাইটেনমেন্ট অ্যাজ মাস ডিসেপশন। তো দ্য কালচার ইন্ডাস্ট্রি দ্য এনলাইটেনমেন্ট অ্যাজ মাস ডিসেপশন 1944 সালে প্রকাশিত হয়েছিল এই এসেটি। এই প্রবন্ধতে তারা প্রথম এই কনসেপ্টটি কালচার ইন্ডাস্ট্রি প্রবর্তিত করেছিলেন। এটি মানে কি? ইট রেফার্স টু দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অফ কালচার ইন ক্যাপিটালিস্ট সোসাইটিজ। অর্থাৎ সংস্কৃতি, সোসাইটি আজকে তার এভরিথিং হয়ে গেছে ব্যবসার আখড়া। অর্থাৎ কালচার যেটা একটা সোসাইটির একটা ইন্টিগ্রাল পার্ট, কালচার যেখানে রিচুয়ালস, যেখানে ইমোশন, লং ট্র্যাডিশনাল হিস্ট্রি রয়েছে, সেগুলো আজকে সব কোথাও ব্যবসার জায়গা হয়েছে। কাদের হাতে? ওই পুঁজিবাদী লোকের হাতে। তিনি বলছেন, বা তিনারা বলছেন, কালচারাল প্রোডাক্টস আর মাস প্রডিউসড অ্যান্ড মার্কেটেড টু লার্জ অডিয়েন্সেস। এবং কালচারের ইচ অ্যান্ড এভরিথিং আজকে হয়ে গেছে কিছু না কিছু একটা মেটেরিয়ালিস্টিক অবজেক্টে, এবং সেটা আজকে ওই কালচারে নয়, অন্যান্য কালচারে, ইভেন বাউন্ডারি ছাড়িয়ে গ্লোবালাইজড এরিয়াতেও ছড়িয়ে যাচ্ছে
অ্যাজ অ্যান অবজেক্ট হিসাবে। সো কালচারাল প্রোডাক্টস বলতে এখানে আর স্ট্যান্ডার্ডাইজড টু অ্যাপেল টু মাস অডিয়েন্স, লিডিং টু এ ল্যাক অফ অরিজিনালিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি। আর যার কারণে একটা এমন পরিস্থিতি হয়েছে, একটা কালচারের মধ্যে তার একটা নির্দিষ্ট একটা স্বতন্ত্র ভাব ছিল, কিন্তু সেই স্বতন্ত্র ভাবটা ওই কালচারটা শুধু যে করতে বলে করে আসছে বলে ওরাই করবে তা নয়। আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে, আজকে গ্লোবালাইজেশনের যুগে, আজকে সেই কালচারের যে রুলস রেগুলেশন, তাদের যে টেকনিক, অন্য এক ভিন দেশি কালচার অ্যাকসেপ্ট করছে এবং সেটাকে লিড করছে। তো এক কথায় বলতে গেলে অরিজিনালিটি আর থাকছে না, ওটা কিন্তু কপি আকারে চারদিকে ছড়াচ্ছে। So this standardization is a result of the need of maximize profit, as unique of or experimental cultural products may not be as commercially successful. The culture industry manipulates audiences by creating false needs and desires, promoting a passive consumption of culture rather than active engagement. অর্থাৎ আমাদের সোসাইটি আমাদেরকে এমনভাবে প্রয়োজন দেখাচ্ছে যে দিজ আর থিংস, দ্য ম্যান্ডেটরি থিংস ইউ নিড টু ডু অর ইউ নিড টু ফলো, বাট ওগুলো কোনো ম্যান্ডেটরি জিনিস নয়। দেখা যাচ্ছে যে কালচারে একটা রিচুয়াল নর্মাল অর্ডিনারি ওয়েতে চলতো, কিন্তু সেই কালচারটা এমনভাবে বিজনেস সেন্ট্রিক হয়ে গেছে যে সেখানে যে পূজা পার্বণ এভরিথিং যেন মনে হচ্ছে যে এখানে ওগুলো করতে হবে, ওর সাথে কিছু আনুষঙ্গিক করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এটা যে বলছে যে এটা নেসেসারি, ওটা কিন্তু নেসেসারি নয়, বাট কিন্তু মানুষদেরকে বোঝানো হচ্ছে যে এটা নেসেসারি, আর তার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে তাদের নিজস্ব ব্যক্তিগত অর্থনৈতিক সামাজিক অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হচ্ছে। সো দিস লিডস টু এ ফর্ম অফ মাস ডিসেপশন। আর এটা অ্যাকচুয়ালি তৈরি করছে কারা? ক্যাপিটালিস্ট সোসাইটিরা, where consumers are led to believe, তাদেরকে বিশ্বাস করানো হচ্ছে দ্যাট দে আর মেকিং চয়েসেস ফ্রিলি। ভাবুন তো, আজকে বাজারে আপনাদের সোশ্যাল মিডিয়াতে এত প্রচার চলছে যে একটা টি শার্ট মানে আপনাকে ওই জকি, লাক্স, ফ্রান্ট লাইক এগুলো সব কিনতে হবে। কেন? কারণ আপনি দেখছেন তো, মানে মাচো, আমুল, জুতো যখন দেখছেন পুমা, অ্যাডিডাস, এদেরকে এমনভাবে প্রচার করা হচ্ছে যে আপনি তখন মানে একটা অর্ডিনারি লোকাল কোম্পানির জুতো পরলে মনে হচ্ছে তাহলে আমার কেননা সমাজ একটা উচ্চ স্তরে মিশতে পারছি না। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা দ্য সো কল মিথ এমনভাবে তৈরি করা হচ্ছে যে কালচারটা ওটাকেই অ্যাকসেপ্ট করতে হবে। আর এটা তৈরি করছে কারা? ক্যাপিটালিস্ট সোসাইটিরা। এছাড়া নেক্সট কনসেপ্ট হচ্ছে ইনাদের ক্রিটিক। দ্য কালচার ইন্ডাস্ট্রি ইজ ক্রিটিসাইজড, কারণ এখানে কালচার ইন্ডাস্ট্রি মানে হচ্ছে একটা পজিটিভ টার্ম নয়, এটা হচ্ছে ডেরোগেটিভ টার্ম, মানে কালচারটাকে ব্যবসার দরজায় নিয়ে চলে গেছে। তাই জন্য কালচার ইন্ডাস্ট্রি একটা ডেরোগেটিভ টার্ম, একটা নেগেটিভ টার্ম। কালচারটা যে নিচু হচ্ছে, ছোট হচ্ছে, সেটা দেখাচ্ছে থিওডোর অ্যাডর্নো, ম্যাক্স হরখাইমার। এবার এটাকে সমালোচনা করা হচ্ছে যে এই বিশেষ করে এই কালচারটাকে ইন্ডাস্ট্রিতে করা যাবে না, কারণ ওটা একটা কমিউনিটি হয়ে যাচ্ছে। স্ট্রিপিং ইট অফ ইটস পোটেন্সিয়াল, কারণ একটা কালচারের তার নিজস্ব একটা স্বতন্ত্রতা রয়েছে, ক্রিটিক্যাল রিফ্লেকশন রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে, জেনুইন এক্সপ্রেশন রয়েছে, সেগুলো কিন্তু আজকে কোথাও হারিয়ে যাচ্ছে। যার কারণে আমরা প্রথমে বিট কালচার শুনেছিলাম, নাগা কালচার শুনেছিলাম, ইগবো কালচার শুনেছিলাম, এইসব কালচার আজকে আমরা পড়তে পাচ্ছি সমাজে। আজকে সোশ্যাল মিডিয়ার দৌলত বলুন, যাই হোক না কেন, আমরা জানতে পারছি। তো তখন ইন্ডিয়ার কোনো এক ট্রাইবাল কালচার তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সেগুলোকে করে নিচ্ছে, তো যার কারণে অরিজিনালিটি হারাচ্ছে। এবারে অ্যাডোর্নোর কিছু বিশ্ববিখ্যাত লেখাগুলিতে আসবো, যে তার কনসেপ্টের মধ্যে অবভিয়াসলি মাথায় রাখবেন কালচার ইন্ডাস্ট্রি। এবারে তার টেক্সটগুলির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু বোল্ড করে রেখেছি, এবং দেখবেন এগুলো সবই কিন্তু সিরিয়ালি দেওয়া রয়েছে, মানে ক্রোনোলজিক্যালি সাজানো রয়েছে। কিয়ারকেগার্ড, কনস্ট্রাকশন অফ দ্য অ্যাস্থেটিক
নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট, এটা তিনি জয়েন্টলি লিখেছেন ম্যাক্স হরখাইমারের সাথে 1944 খ্রিস্টাব্দে। এই বইটা কিন্তু গুরুত্বপূর্ণ। দ্য অথরিটারিয়ান পার্সোনালিটি 1950, খুবই গুরুত্বপূর্ণ বই, কারণ এখানে তিনি অথরিটারিয়ান পার্সোনালিটি সম্পর্কে বলতে বলেছেন যে ইনভেন্টেড এ সেট অফ ক্রাইটেরিয়া বাই হুইচ টু ডিফাইন পার্সোনালিটি ট্রেটস, যেখানে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যকে দেখানো হয়েছে, র্যাঙ্ক ডিজ ট্রেটস, এবং তারপরে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে র্যাঙ্কিং করা হতো, অ্যান্ড দেয়ার ইন্টেন্সিটি ইন এনি গিভেন পার্সন অন হোয়াট ইট কল্ড এফ স্কেল। এবং এই এফ স্কেল বলতে তিনি কি বলেছেন? ফ্যাসিস্ট। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে একটু। নেক্সট তার বিখ্যাত লেখা হচ্ছে মিনিমা মোরালিয়া, রিফ্লেকশনস ফ্রম ড্যামেজড লাইফ 1951। সো পরপর তিনটা ওয়ার্ড 44, 50, 51 মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া নেগেটিভ ডায়ালেকটিক্স 1966, এই চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্থেটিক থিওরি, এটাও দেখবেন, এই পাঁচটি মোট হচ্ছে তার এই পাঁচটি বুক মোস্ট ইম্পর্টেন্ট। তবে এমনটা নয় যে আমি সামারি পড়তে বলছি, জাস্ট তার মোস্ট ইম্পর্টেন্ট টেক্সটগুলি কী কী ক্রোনোলজিক্যালি পড়বেন অবশ্যই। প্রথমে 1944-এ ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট, দ্য অথরিটারিয়ান পার্সোনালিটি 1950, মিনিমিয়া মোরালিয়া, রিফ্লেকশন ফ্রম ড্যামেজ লাইফ 1951, নেগেটিভ ডায়ালেকটিক্স 1966, and at the end aesthetic theory 1970. এবারে নেক্সট থিওরিস্ট হচ্ছেন লুই অ্যালথিউজার। লুই অ্যালথিউজারের জন্ম হচ্ছে 1918 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1990। একজন মার্কসিস্ট ফিলোসফার, এবং তিনি ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত এবং স্ট্রাকচারালিস্ট মার্কসিজম এর পার্টও। অ্যালথিউজারের জীবন অত্যন্ত ঝঞ্ঝাপূর্ণ ছিল, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, এমনকি নিজের স্ত্রীকে নিজে খুনও করেছিলেন। তার স্ত্রীর নাম ছিলেন হেলেন রিটম্যান, তাকে গলা টিপে খুন করেছিল। একজন সমাজবাদী তিনি নেতা ছিলেন। এছাড়া সমাজে তাকে অনেকে এমনকি তাকে পাগলাগারদে রাখা হয়েছিল 3 বছর ধরে। যাই হোক, তিনি কিন্তু একজন অন্যতম ফাউন্ডিং ফিগার ছিলেন এই মার্কসিজম, এই পার্টিকুলার থিওরির। বিশেষ করে মার্কসিজমের বিভিন্ন রকম পার্ট রয়েছে, বিভিন্ন রকম এরিয়াস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রাকচারালিস্ট মার্কসিজম, সেখানে তিনি যুক্ত ছিলেন। এবারে আসবো তার কনসেপ্টে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে তার অ্যান এপিস্টেমোলজিক্যাল ব্রেক। অ্যান এপিস্টেমোলজিক্যাল ব্রেক একটা সিগনিফিকেন্ট তার কনসেপ্ট। এটি কি? এখানে একটা ব্রেকের কথা বলছে, আর এই ব্রেককে বলা হচ্ছে তার কথায় সিগনিফিক্যান্ট শিফট, অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে একটা স্থানান্তর বা পরিবর্তন, অর রাপচার ইন দ্য আন্ডারলাইং ফ্রেমওয়ার্ক অর প্যারাডাইম অফ নলেজ উইদিন এ পার্টিকুলার ফিল্ড অর ডিসিপ্লিন। অর্থাৎ একটা নির্দিষ্ট বিশেষ ক্ষেত্রে, সেটা হতে পারে কোনো হিস্টোরিক্যাল, কোনো জিওগ্রাফিক্যাল, কোনো লিটারারি টেক্সট হতে পারে, কোনো একটা থিওরি হতে পারে, এবং সেখানে এক বিশেষ ধরনের এক কনসেপ্টটাকে ডিসকাস করা হচ্ছে, এবং সেই কনসেপ্টটা কন্টিনিউয়ালি চলতে চলতে হঠাৎ একটা মাঝে ব্রেক করা হয়েছে, এবং তারপরে একটা নতুন ধারাটাকে আনানো হয়েছে সেই পার্টিকুলার কনসেপ্টে। সো দিস কনসেপ্ট ইজ অফটেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য চেঞ্জেস ইন দ্য ওয়ে নলেজ ইজ প্রডিউসড। আসলে আমাদের যে মস্তিষ্কে আমরা নলেজগুলোকে গ্যাদার করি, সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পজিটিভ করে নয়। পজিটিভ কিছু থাকলে তার যদি নেগেটিভ সাইড যদি না থাকে, তাহলে পজিটিভটাকে মাথায় রাখা খুব চাপের। তাই এই জন্যে একটা কনসেপ্টটাকে বেটার বুঝতে গেলে মাঝে একটা সিগনিফিক্যান্ট শিফটের প্রয়োজন। তাতে কি হয়, আমরা কিন্তু নলেজটাকে বেটার ওয়েতে প্রডিউস করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, ভ্যালিডেট করতে পারি, এবং লিডিং টু এ ফান্ডামেন্টাল ট্রান্সফরমেশন ইন দ্য ইন্টেলেকচুয়াল ল্যান্ডস্কেপ। সো লুই অ্যালথিউজার এখানে ইউজ দ্য কনসেপ্ট অফ এপিস্টেমোলজিক্যাল ব্রেক টু ডিসক্রাইব দ্য শিফট ইন কার্ল মার্কসের থট from early humanist ideas to a mature scientific approach in his later works. অর্থাৎ মার্কস যে কমন হিউম্যানিস্ট অ্যাপ্রোচের কথা বলেছিল, সেখান থেকে আরও একটা সিগনিফিকেন্টলি সায়েন্টিফিক ওয়েতে তাৎপর্যপূর্ণভাবে
ওই ব্রেকটাকে দেখাচ্ছে। সো অ্যালথিউজার আর্কিউড দ্যাট দিস ব্রেক ওয়াজ ক্রুশিয়াল, এইরকম একটা ব্রেক খুবই প্রয়োজন ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ মার্কসিস্ট থিওরি অ্যান্ড ইটস ডিপার্চার ফ্রম আর্লিয়ার ফিলোসফার ট্র্যাডিশনস। ফর এক্সাম্পল, দ্য শিফট ফ্রম এ জিওসেন্ট্রিক মানে হচ্ছে আর্থ সেন্ট্রিক অ্যাপ্রোচ টু এ হেলিওসেন্ট্রিক অর্থাৎ সান সেন্টার্ড মডেল অফ দ্য সোলার সিস্টেম রিপ্রেজেন্টেড অ্যান এপিস্টেমোলজিক্যাল ব্রেক। আমরা আগে জানতাম যে কি হচ্ছে, যে পৃথিবী স্থির, সূর্য চারদিকে ঘুরছে, কিন্তু এই যে নতুন কনসেপ্টটা যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন করে করা হলো যে না না পৃথিবীই ঘুরছে, সূর্য স্থির, এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় এপিস্টেমোলজিক্যাল ব্রেক ইন অ্যাস্ট্রোনমি। তো অ্যাস্ট্রোনমিতে একটা বিশাল বড় একটা ব্লান্ডার ছিল, সেটাকে সম্পূর্ণভাবে তার তার ওর্থটাকে বের করা হলো। সেরকমভাবে লিটারারি ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। থমাস কুন তিনি একটা কনসেপ্ট দিয়েছেন, তার কনসেপ্টটি হচ্ছে প্যারাডাইম শিফটস। এটা হলো এপিস্টেমোলজিক্যাল ব্রেক, এটা আমাদের লুই অ্যালথিউজারের, সাথে থমাস কুনের একটা কনসেপ্ট রয়েছে প্যারাডাইম শিফট। এই প্যারাডাইম শিফট এই কনসেপ্টটি তিনি দিয়েছেন দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশন বলে তার বইতে, এবং এই কনসেপ্টটিও আমাদের লুই অ্যালথিউজারের কনসেপ্ট এপিস্টেমোলজিক্যাল ব্রেকের সাথে সিমিলার। তাহলে এখানে বলাই যেতে পারে যে কোন থিওরিস্টের কনসেপ্ট প্যারাডাইম শিফট ইজ রিলেটেড টু লুই অ্যালথিউজারের এপিস্টেমোলজিক্যাল ব্রেক, তাহলে অবভিয়াসলি থমাস কুন হবে। তার কোন টেক্সটে দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশন, অবশ্যই মাথায় রাখবেন। নাও ইনার ওয়ার্কসে চলে আসবো। লুই অ্যালথিউজার কী কী বিখ্যাত লেখালেখি লিখেছেন। অবভিয়াসলি ইনি যেহেতু একজন মার্কসিস্ট, তাই মার্কসিজম এবং এই মার্কসিজমের অন্যতম ফিগার মার্কসকে নিয়ে তিনি লিখবেনই। তো 1965 তিনি লিখেছেন ফর মার্কস। ওকে, দ্বিতীয় রিডিং ক্যাপিটাল 1965। এছাড়া আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাসেস, আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস কি এবং তার উল্টোটা রিভার্সাল স্টেট অ্যাপারেটাস, আমি দুটোই বুঝিয়েছিলাম। তো এখানে আসবো, এনার কনসেপ্টগুলোতে আসবো। তিনি এখানে এটা পরে পার্টিকুলার টেক্সট নামেও কিন্তু বিখ্যাত ছিল, আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস 1969, বিখ্যাত কিন্তু এটা। এবারে মিখাইল বাখতিন, তৃতীয় থিওরিস্ট। মিখাইল বাখতিনের জন্ম রাশিয়াতে এবং তিনি তার জীবনের শেষ পর্যায়ে নির্বাসনে কাটিয়েছিলেন কাজাখস্তানে। তার লেখাগুলির মধ্যে বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে তার লেখা রয়েছে এবং বিশেষ করে তার প্রভাব রয়েছে মার্কসিজমে, সেমিওটিক্সে, স্ট্রাকচারালিজমে, রিলিজিয়াস ক্রিটিসিজম প্রভৃতি ক্ষেত্রে। 1923 খ্রিস্টাব্দে তিনি এক বিশেষ রোগে আক্রান্ত হয়েছিলেন, তার নাম ছিল অস্টিওমেলাইটিস। এর মানে হচ্ছে একটা হাড়ের অসুখ, যেটা আলটিমেটলি তাকে পঙ্গু করে দিয়েছিল একটি পাতে, এবং 1938 খ্রিস্টাব্দে তিনি এই রোগের শিকার হয়েছিলেন বেশি করে। ওকে, তো বাখতিন তিনি যে ধারাটাকে সৃষ্টি করেছিলেন সেই ধারায় বহুজন কিন্তু তার সহযোগিতা করেছিল এবং তার সাথে একটা স্কুল এস্টাবলিশ করেছিল, আর তাকে বলা হতো বাখতিন সার্কেল। ওকে, এছাড়া এই গ্রুপে যুক্ত ছিলেন বাখতিন বাদে ভ্যালেন্টিন ভলোসিনভ এবং পরে পিএন মেদভেডেভ, এরা সবাই কিন্তু যুক্ত ছিল। এবারে আসবো তার লেখাগুলিতে। টুয়ার্ডস আ ফিলোসফি অফ দ্য অ্যাক্ট, সিগনিফিক্যান্ট ওয়ান, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, টুয়ার্ডস দ্য ফিলোসফি অফ দ্য অ্যাক্ট। এখানে তিনি এটা একটি মেনলি এসে ছিল। দ্য ফার্স্ট পার্ট, প্রথম পার্টে of the essay provides an analysis of performed acts or deeds that compromise the world actually experienced.
অ্যাজ অপোজ টু দ্য মিয়ারলি থিঙ্কেবল ওয়ার্ল্ড। এইসব বিষয় নিয়ে বলেছেন। বিশেষ করে তিনি এখানে বাগদিন তিনটি দাবি রেখেছেন রিগার্ডিং দ্য অ্যাকনোলেজমেন্ট অফ দ্য ইউনিকনেস অফ ওয়ানস পার্টিসিপেশন ইন দ্য গ্রেট চেইন অফ বিং। প্রথমত এক হচ্ছে আই বোথ অ্যাক্টিভলি অ্যান্ড passively participate in being. My uniqueness is given, but it simultaneously exists only to the degree to which I actualize this uniqueness. In other words, বলতে গেলে it is the performed act and deed that has yet to be achieved. আর থার্ড ক্লেম তিনি করেছিলেন, because I am actual and irreplaceable, I must actualize my uniqueness. Actually এখানে প্রত্যেক হিউম্যান বিংয়ের একটা নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, নিজস্ব সত্তা রয়েছে, সেই বিষয় নিয়ে তিনি বলতে চাইছেন। তাই জন্য তিনি এখানে এক বিশেষ কনসেপ্টের এখানে প্রণীত করেছিলেন, আর্কিটেকটনিক অর স্কিমেটিক মডেল অফ হিউম্যান সাইকি। এখানে তিনি তিনটি কম্পোনেন্টের কথা বলেছিলেন, আই ফর মাইসেলফ, আই ফর আদার্স, আদার ফর মি। এটাকে বলা হয় তার আর্কিটেকটনিক অর স্কিমেটিক মডেল অফ হিউম্যান সাইকি। তো প্রথমে আসি দ্য আই ফর মাইসেলফ। এই আইটি হচ্ছে আনরিলায়েবল সোর্স অফ আইডেন্টিটি। বাগদিন বলছেন যে দ্যাট ইট ইজ দ্য আই ফর দ্য আদার থ্রু হুইচ হিউম্যান বিংস ডেভেলপ এ সেন্স অফ আইডেন্টিটি। I for the other serves as an amalgamation of the way in which others view the object. যদি I for myself সাবজেক্ট কেন্দ্রিক হয়ে থাকে, I for the others obviously অবজেক্ট কেন্দ্রিক হবে। So conversely for other for me উল্টোভাবে describes the way in which others incorporate about the subject man or about the man, যেখানে সেলফটাকে আনা হবে। এটা তো ছিল ইম্পর্টেন্ট। তারপরে মোস্ট সিগনিফিকেন্ট তার লেখা হচ্ছে প্রবলেমস অফ দস্তয়েভস্কিস পোয়েটিক্স, পলিফনি অ্যান্ড আনফাইনালাইজেবিলিটি, 1929 এটা লিখেছেন, পরে আবার রিভাইজও করেছেন 1963। একটা অনবদ্য লেখা, প্রবলেমস অফ দস্তয়েভস্কিস পোয়েটিক্স, পলিফনি অ্যান্ড আনফাইনালাইজেবিলিটি। এটা অনেক সময় সিঙ্গেল হ্যান্ডেডলি প্রশ্ন আসে যে কে লিখেছে প্রবলেমস অফ দস্তয়েভস্কিস পোয়েটিক্স, পলিফনি অ্যান্ড আনফাইনালাইজেবিলিটি। একটা কথা বলে দিই, লিটারারি থিওরি থেকে এখনও বইয়ের ভেতরে কনসেপ্টের ভেতরে অত ডিপে এখনও ঢুকছে না। তারা এখনও সেই এইরকম প্রশ্ন করছে যে এই ক্রিটিক্যাল টেক্সটটি কার লেখা। আর যদি এর থেকে বেশি ডিপে যাচ্ছে, যেরকম এখানে বললাম আর্কিটেকটনিক কনসেপ্ট, 3 কম্পোনেন্টস নিয়ে হিউম্যান সাইকি গঠিত। এই হিউম্যান সাইকিতে 3টি উপাদান বলা হয়েছে, তার মধ্যে একটি মিসিং, সেটি কি এরকম হয়তো দিতে পারে। ওকে, এরপরে এই টেক্সটটাতে বিশেষ করে এই দস্তয়েভস্কি এই যে পার্টিকুলার টেক্সটটাতে তিনি কিন্তু বহু কনসেপ্ট দিয়েছেন। ওকে, তিনি বলেছেন যে একটা টেক্সট, ভালো টেক্সট কোনটা, যেটা মনোলজিক হয় নাকি ডায়ালজিক হয়। একটা টেক্সট যদি মনোলজিক হয় তাহলে ওই টেক্সটের মধ্যে বেটার কিন্তু অ্যাপ্রোচ থাকে না, ওই টেক্সটটি অত্যন্ত ওয়ান সেন্ট্রিক হয়ে থাকে। আর তার উল্টোতে একটা টেক্সট হওয়া উচিত পলিফোনিক, যেখানে বিভিন্ন রকম কনসেপ্ট থাকবে এবং আরেকটার প্রত্যুত্তর থাকবে। তাই হি আর্গিউজ দ্যাট দস্তয়েভস্কি অলওয়েজ রোট ইন অপোজিশন। দস্তয়েভস্কি কখনো এই মনোলজিক লেখা লিখতেন না, রাদার তিনি কি করতেন, হিউম্যান বিংস ইনটু অবজেক্ট কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, পিপলদের সাথে কানেক্টেড করে একটা ওয়েব অফ ডেফিনিশন তিনি করতেন। এছাড়া তিনি এই টেক্সটটাতে একটা মেজর কনসেপ্ট দিয়েছেন, কার্নিভালাইজেশন। এই কার্নিভালাইজেশন টার্মটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টার্মটি মিখাইল বাখতিনেরই টার্ম। কেন এরা ব্যবহার করেছেন, কেন এটা কিন্তু দস্তয়েভস্কির টেক্সটগুলোকে পড়ে তার মনে হয়েছিল এই টার্মটা আসবে। টু ডিজার্ভ দিস ইনক্রিজিংলি
ubiquitousness enemy and make true intensive intersubjective dialogue possible. কার্নিভালাইজেশন কি অ্যাকচুয়ালি? এখানে কার্নিভাল মানে হচ্ছে একটা ফেস্টিভ্যাল বা মেলা, যেখানে কি হয় ওই সোশ্যাল হায়ারার্কিটা ভেঙে ফেলা হয়। এটা নিয়ে আমি আসবো কনসেপ্টটা পরে। দ্য কার্নিভাল সেন্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা কি বলছে? এটা হচ্ছে একটা ওয়ে অফ থিঙ্কিং and experiencing that Bakhtin identifies in ancient and medieval carnival traditions, has been transposed into a literary tradition that reaches its peak in Dostoevsky's novels. যেমন মেলাতে কি হয়, একটা জায়গায় যখন মেলা হয়, বর্ণ, ধর্ম, জাতি সব কিছুকে মানুষ কিন্তু ভুলে গিয়ে, উচ্চবৃত্ত নিম্নবৃত্ত সব ভুলে গিয়ে কিন্তু সব একই মেলায় গিয়ে উপস্থিত হয়। তাই আমরা যদি দস্তয়েভস্কির উপন্যাস দেখি, সেখানে যেমন কোটিপতি লোকও থাকে, ভিখারিও থাকে, এবং বেশ্যা থাকে, এবং আবার সমাজের পিওর পৃষ্ঠ থাকে, সব রকম থাকে। তো তার লেখাটি হচ্ছে কার্নিভাল। The concept suggests that an ethos where normal hierarchies, social role, proper behavior, and assumed truths are subverted. কোথায়? এখানে একটা জয়ফুল রিলিমিট তৈরি হয়। কার্নিভাল এটাই করে। কার্নিভাল হচ্ছে একটা সেকিউলার স্পেস, যেখানে সবাই কিন্তু ইউনাইটেড হতে পারে। তাই দস্তয়েভস্কি লেখার মধ্যে এরকম মনোলজিক হয় না, পলিফনি হয়ে থাকে, এবং এক প্রকার কার্নিভেল মতো, যাতে একটা ব্যক্তি সে কমেন্টারি করে যাবে এবং সেটাকেই গল্প আকারে মেনে নেওয়া হবে, তা কিন্তু এখানে হয় না। পলিফনি কি করে? মাল্টি ভয়েস থাকে, একে অপরের রিয়ালিটি এখানে প্রেজেন্ট করে। এছাড়া তার তৃতীয় অনবদ্য লেখা রেবেলিয়াস অ্যান্ড হিজ ওয়ার্ল্ড, কার্নিভাল অ্যান্ড গ্রটেস্ক। সো ইন রেবেলিয়াস অ্যান্ড হিজ ওয়ার্ল্ড এ ক্লাসিক রেনেসাঁস স্টাডিজ এটা। সো বাকটিন কনসার্নস হিমসেলস উইথ দ্য ওপেননেস অফ গার্গেন্টুয়া অ্যান্ড প্যান্টাগ্রুয়েল। এই দুটি পার্টিকুলার প্লেসের নাম অবশ্যই মাথায় রাখবেন। ওকে, এটাকে এখানে ব্যাখ্যা করেছে। ওকে, এছাড়া তার ডায়ালজিক, ইমাজিনেশন, ক্রোনোটপ, হেটারোগ্লসিয়া, এই সমস্ত টার্ম নিয়ে আসবো পরে। এর আরও লেখার মধ্যে পড়ছে এপিক অ্যান্ড নোভেল, ফ্রম দ্য প্রি হিস্টোরি অফ নোভেলিস্টিক ডিসকোর্স, ফ্রম অফ ফর্মস অফ টাইম অ্যান্ড দ্য ক্রোনোটপ ইন দ্য নোভেল, ডিসকোর্স ইন দ্য নোভেল। এগুলো সব মেজর মেজর লেখা, কোনটা বাদ দেবেন কোনটা ছাড়বেন সবটাই ধরতে হবে। এবারে আসবো তার এক একটা কনসেপ্টে, যেগুলো আমি এক্ষুনি বলে এলাম। তো তার ডায়ালজিক ইমাজিনেশনে তিনি অগণিত কনসেপ্ট আমাদের সামনে তুলে ধরেছেন। কোন বইটাতে? দ্য ডায়ালজিক ইমাজিনেশন, এই টেক্সটটাতে। প্রথম আসবো হেটারোগ্লসিয়া, তারপরে আসবো ডায়ালজিজম এবং ক্রোনোটো। হেটারোগ্লসিয়া কি? দ্য বেস কন্ডিশন গভর্নিং দ্য অপারেশন অফ মিনিং ইন এনি আটারেন্স। ক্লিয়ার হলো না তো? ঠিক আছে। টু মেক অ্যান আটারেন্স মিনস টু অ্যাপ্রোপ্রিয়েট দ্য ওয়ার্ডস অফ আদার্স অ্যান্ড পপুলেট দেম উইথ ওয়ানস ওন ইন্টেনশন। আরও একটু জেনে Bakhtin's deep insights on the dialogicality represent a substantive shift from views on the nature of language and the knowledge by major thinkers such as Ferdinand de Saussure and Immanuel Kant. Okay, এবার আসি। The term heteroglossia মানেটা কি? Refers to the qualities of a language, একটা ল্যাঙ্গুয়েজের কোয়ালিটিস নিয়ে বিষয়, that are extra linguistic but common to all language। দেখে মনে হচ্ছে অধিক লিঙ্গুইস্টিক ফিচারে যুক্ত, কিন্তু এটা কিন্তু প্রত্যেক ল্যাঙ্গুয়েজেই কমন। সো দিস ইনক্লুড, যেমন হচ্ছে পার্সপেক্টিভ, তারপরে হচ্ছে ইভালুয়েশন, আইডিওলজিক্যাল পজিশন। এইভাবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই are incapable of neutrality. For every word is inextricably bound to the context in which it exists. মানে আমরা যেটাকে ইংরেজিতে বলি ওয়াটার,
আবার কেউ বলছে পানি, কেউ বলছে জল, আবার কেউ বলছে বাড়ি, বিভিন্ন রকম হচ্ছে। এখানে বলছে হেটারোগ্লসিয়া বলতে চাইছে যে আমরা শুধুমাত্র ওই পার্টিকুলারলি একটা ল্যাঙ্গুয়েজের জাস্ট ফরমেশনটাকে চেঞ্জ করছি, পুরোপুরি কিন্তু পাল্টে নতুন কিছুকে উদ্ভাবন করছি না। এটাকেই বলছে হেটারোগ্লসিয়া। দ্বিতীয় কনসেপ্ট যেটা রয়েছে ক্রোনোটোপ। ক্রোনোটোপ মিন হচ্ছে একটা টাইম স্পেস, অর্থাৎ যেখানে আমরা বলতে পারি যে তার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তার কোনো কাজ সীমাবদ্ধ হয়েছে এবং তার একটা হিস্ট্রি থাকবে। তাই বলতে গেলে বাকতিন এই কনসেপ্টে বলেছেন যে দ্য ইন্ট্রিনসিক কানেক্টেডনেস অফ টেম্পোরাল অ্যান্ড স্পেশিয়াল রিলেশনশিপস দ্যাট আর আর্টিস্টিক্যালি এক্সপ্রেসড ইন লিটারেচার, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, এই যে ভাবনাটি থেকে কিন্তু এখানে অধিকভাবে অনুপ্রাণিত হয়েছে। সো ইন রাইটিং অ্যান অথার মাস্ট ক্রিয়েট এন্টায়ার ওয়ার্ল্ডস, একটা অথার করতে পারে গোটা জগৎ করতে পারে। ইটস ফোর্স টু মেক ইউজ অফ অর্গানাইজিং ক্যাটেগরিজ অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড ইন হুইচ অথার লিভস, তবে এমনভাবে করতে হবে যেন রিয়েল ওয়ার্ল্ডে এটা পসিবল। সো ফর দিস রিজন ক্রোনোটোপ ইজ দ্য কনসেপ্ট দ্যাট এনগেজেস রিয়ালিটি। ক্রোনোটোপ আমাদেরকে না একটা ডায়াগ্রাম দেয়। ক্রোনোটোপ হচ্ছে একটা লিটারারি টেক্সটের তার অরিজিনালিটি বোঝার জন্য একটা টাইম ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয়, অর্থাৎ যেখানে রিয়েলিটি এবং টাইম কম্বাইন্ড। তার আরেকটি অন্যতম লেখা হচ্ছে স্পিচ জনরাজ অ্যান্ড আদার লেট এসেজ, 1970 থেকে 1971। এখানে তিনি 6টি এসে লিখেছেন এবং সেই 6টি এসের মাধ্যমে তিনি কিন্তু কিভাবে এসে লেখা হয়, কীসব করতে হয়, এসব নিয়ে তিনি মন্তব্য করেছেন। এর মধ্যে বিখ্যাতগুলি দেওয়া রয়েছে নিচে ব্যাখ্যা করে, পড়বেন সেগুলো। পরবর্তীতে আসবো। পরবর্তী থিওরিস্ট হচ্ছে রোলা বার্থ, আরেকজন ইমপ্রেসিভ একজন থিওরিস্ট। হি ইজ এ ফ্রেঞ্চ লিটারারি থিওরিস্ট, essayist, philosopher, critic, and semiotician. So Roland Barthes exerted a very significant influence on the development of cultural studies, particularly in its movement from culturalism to structuralism. Okay. আপনারা জানেন দ্য ফেমাস কনসেপ্ট দ্য ডেথ অফ দ্য অথার, তার লেখাগুলোতে আসবো। তার প্রথম অর্থের লেখা হচ্ছে, আর্লিয়েস্ট লেখার মধ্যে হচ্ছে রাইটিং ডিগ্রি 0। রাইটিং ডিগ্রি 0 তার আর্লিয়েস্ট লেখা। এখানে তার এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি নিয়ে লেখা রয়েছে মেনলি, এবং তিনি যদিও অধিকভাবে এখানে অনুপ্রাণিত হয়েছেন জা পল সার্ত্রের লেখা থেকে। তার নাম হচ্ছে হোয়াট ইজ লিটারেচার, সেখান থেকে অনেকটা অনুপ্রাণিত হয়েছিল। সো এটা এখানে ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভে, ল্যাঙ্গুয়েজ স্টাইল, এগুলো সব নিয়ে লেখা মেনলি। এখানে বার্থেস কলস রাইটিং ইজ দ্য ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাক্ট। রাইটিংটাকে তিনি ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাক্ট বলেছেন। তার পরবর্তী লেখা, অনবদ্য লেখা, মিথোলজিস, 1957। সো বার্থেস মেনি মান্থলি কন্ট্রিবিউশনস, এগুলো সব কালেক্টেড করা হয়েছিল তার লেখা মিথোলজিসে। ফ্রিকুয়েন্টলি ইন্টারোগেটেড স্পেসিফিক কালচারাল ম্যাটেরিয়ালস ইন অর্ডার টু এক্সপোজ হাউ বুর্জুয়া সোসাইটি অ্যাসার্টেড ইটস ভ্যালুস থ্রু দেম। অর্থাৎ মিথ, লিজেন্ড, এটাও বুর্জুয়াদের দ্বারা। সো বার্থ সাইটেড দ্য পোর্ট্রায়াল অফ ওয়াইন ইন ফ্রেঞ্চ সোসাইটি, ইটস ডেসক্রিপশন অ্যাজ এ রোবাস্ট অ্যান্ড হেলদি হ্যাবিট। মানে ফরাসি সাহিত্যে ওয়াইন ড্রিঙ্ক করা ইজ এ নর্মাল থিং, বরং হেলদি হ্যাবিট বলে। ইজ এ বুর্জুয়া আইডিয়াল, এটা কিন্তু একটা বুর্জুয়া আইডিয়াল দ্যাট ইজ কন্ট্রাডিক্টেড বাই সার্টেন রিয়ালিটিস, দ্যাট ওয়াইন ক্যান বি আনহেলদি অ্যান্ড ইনএব্রিয়েটিং। কিন্তু ওয়েস্টার্ন কালচার দেখাচ্ছে কি যে না, ওয়াইন হচ্ছে ইজ এ ফেভারেবল থিং। তো এখানে
তিনি দুটি লেভেলের মিথের কথা বলেছেন। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অবজেক্ট, এ ফার্স্ট অর্ডার লিঙ্গুইস্টিক সিস্টেম, আর দ্বিতীয় হচ্ছে মেটা ল্যাঙ্গুয়েজ, দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম ট্রান্সমিটিং দ্য মিথ। এছাড়া আরও কিছু কনসেপ্ট রয়েছে। তারপর তার নেক্সট লেখা দ্য ফ্যাশন সিস্টেম, এগুলো নিয়েও তিনি মন্তব্য রেখেছেন। তারপরে স্ট্রাকচারাল অ্যানালিসিস অফ ন্যারেটিভ, এখানে মেইনলি তিনি কী করছেন, স্ট্রাকচার অফ এ সেন্টেন্সের সাথে লার্জার ন্যারেটিভের কানেকশন দেখিয়েছেন। এখানে তিনি বিশেষ করে একটা লিটারারি ওয়ার্ক কিভাবে লেভেল ওয়াইজ তাদের ফিচারগুলোকে কন্টেন্ট করে, যেমন হচ্ছে একটা টেক্সটকে আমরা জাজ করতে পারি ফাংশন অনুযায়ী, অ্যাকশন অনুযায়ী, ন্যারেটিভ অনুযায়ী। ফাংশন হচ্ছে এলিমেন্টারি পার্ট একটা লেখা, যেমন হচ্ছে সিঙ্গেল ডেসক্রিপটিভ ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড টু আইডেন্টিফাই এ ক্যারেক্টার। তাই একটা মেন লিটারারি টেক্সটের মধ্যে তিনটি পার্টের কথা বলেছে, ফাংশন, অ্যাকশন অ্যান্ড ন্যারেটিভ। তবে তার জীবনের পুরো নাম যশ খ্যাতি লুকিয়ে রয়েছে কিন্তু দ্য ডেথ অফ দ্য অথার, ওকে, এই টেক্সটের মাধ্যমে। এখানে বারংবার তিনি অথরিয়াল আইডেন্টিটির কথা বলছেন, লিটারারি টেক্সটকে প্রজেকশন করার চেষ্টা করছে যে অথার যখন একটা টেক্সট লিখে ফেলে, সেই টেক্সটটি তার মস্তিষ্কে প্রস্তুত হয়ে লেখা, এবং সেটা যখন তার পরবর্তী বা উত্তরসূরি যারা অডিয়েন্সরা পড়বে, তারা যেন এই অথারের ব্যাকগ্রাউন্ড, অথারের নেচার কেমন, টেন্ডেন্সি কেমন, এগুলো সব যেন বাদ দিয়ে ফ্রেশলি পড়ে। তাই দ্য ডেথ অফ দ্য অথার সিগনিফিকেন্ট একটা টেক্সট তার। এবারে আরেকটি কনসেপ্ট, এস বাই জেড, কনসেপ্ট নয়, মানে তার টেক্সট, খুবই বিখ্যাত টেক্সট এটা। আমি বলবো যে বার্থের লেখাগুলিকে একেবারে বলবো 1000% ক্রোনোলজিক্যাল অর্ডারে পড়বেন, কারণ অনেক সময় সাজাতে দিতে চায় ক্রোনোলজিক্যালি। টেক্সট সম্পর্কে এখানে অনেক তার মতবাদ রয়েছে। তার আরেকটি কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট অফ বই, দ্য প্লিজার অফ দ্য টেক্সট, খুব গুরুত্বপূর্ণ। এই টেক্সটটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। লাভার্স ডিসকাউর্স অতটা গুরুত্বপূর্ণ নয়। ক্যামেরা লুসিডা, রিফ্লেকশনস অন ফটোগ্রাফি, এটা কিন্তু খুবই বিখ্যাত, মাথায় রাখবেন। মানে রিফ্লেকশন অন ফটোগ্রাফি, ক্যামেরা লুসিডা কার লেখা, এরকম টাইপের প্রশ্ন আসবে। বা এই বইতে মোট কতগুলি ফটোগ্রাফির কথা বলা হয়েছে, 25 ফটোগ্রাফির কথা বলা হয়েছে। এগুলো এবং মেজর রাইটারের মাইনর টেক্সট, যেমন তার একটা এসে কালেকশন ছিল ইনসিডেন্টস, এটি পাবলিশ হয়েছিল 1987 খ্রিস্টাব্দে, তার মৃত্যুর পরে। নেক্সট ক্রিটিক আসবো, থিওরিস্ট আসবো, যা বদলিয়ার্ড। ইনি বাই ন্যাশনালিটি ফ্রেঞ্চ। অনেক সময় আমরা দেখেছি লিটারারি থিওরিতে এরকম টাইপের প্রশ্ন আসে, একদিকে থিওরিস্ট, আরেকদিকে তাদের ন্যাশনালিটি, কে কোন দেশের থিওরিস্ট মেলাতে আসে। তাই মাথায় রাখবেন কোন থিওরিস্ট কোন দেশের, অবভিয়াসলি মাথায় রাখবেন। দ্য আর্লি ইনফ্লুয়েন্সেস আপন ফ্রেঞ্চ থিওরিস্ট যা বদলিয়ার্ড মেনলি যে বিষয়ে বা যে থিওরিতে যুক্ত ছিলেন তা হচ্ছে স্ট্রাকচারালিজম অ্যান্ড মার্কসিজম আর অলসো দ্য প্রাইম টার্গেটস অফ হিজ কোর্স। ওকে, হি ইজ বেস্ট নোন ফর হিজ অ্যানালিসিস অফ মিডিয়া, কন্টেম্পোরারি কালচার অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন, এইসব নিয়ে তার মেনলি। দরকার নেই।
আচ্ছা, এখানে একটু দেখবেন, দ্য ফোর ভ্যালু মেকিং প্রসেস গিভেন বাই বদলিয়ার্ড। বদলিয়ার্ডের মতে দ্য ফোর ওয়েজ অফ এন অবজেক্ট অবটেইনিং ভ্যালু, একটা অবজেক্টের কীভাবে তার ভ্যালু অবটেন করে তা নিয়ে। তার তিনি চারটি ধরনের ভ্যালুর কথা বলেছে। একটা হচ্ছে দ্য ফাংশনাল ভ্যালু, অর্থাৎ একটা অবজেক্ট তার রোল ফাংশন অনুযায়ী, যেমন এ পেন কি করে, লেখে, যেমন এই রেফ্রিজারেটর ঠান্ডা করে, কুল, তাহলে এটা হচ্ছে তার দ্য ফাংশনাল ভ্যালু। দ্বিতীয় হচ্ছে দ্য এক্সচেঞ্জ ভ্যালু অ্যান্ড অবজেক্টস ইকোনমিক ভ্যালু, যেমন ওয়ান পেন মে বি ওর্থ, একটা পেনের দামে 3টা পেন্সিল হতে পারে, বা একটা রেফ্রিজারেটর এমন প্রাইস হয় যে কারোর স্যালারির 3 মাসের টাকার সমান। এটা হচ্ছে এক্সচেঞ্জ ভ্যালু, মানে এইটার বদলে কি হতে পারে। তৃতীয় যিনি ভ্যালুর কথা বলেছেন, সিম্বলিক ভ্যালু, দ্য অবজেক্টস ভ্যালু অ্যাসাইন্ড বাই এ সাবজেক্ট ইন রিলেশন টু অ্যানাদার সাবজেক্ট, যেমন গিভারের সাথে রিসিভার। সো এ পেন মাইট সিম্বলাইজ এ স্টুডেন্টস স্কুল গ্র্যাজুয়েশন গিফট, পেনটি হয়তো একটা গিফট হিসাবে পেয়েছে। তো এখানে সিম্বলিক ভ্যালু কি, যে শুধু এটা পেন নয়, এটা একটা গিফট তার কাছে, কোনো টিচার দিয়েছে, কোনো স্টুডেন্ট দিয়েছে হতে পারে। যেমন একটা ডায়মন্ড, ডায়মন্ড মানে কি, নিশ্চয়ই হয়তো তার বিবাহ বার্ষিকী বা হয়তো তার কোনো স্পেশাল দিনে কেউ দিয়েছে, তাহলে সেই ডায়মন্ডের ভ্যালু শুধু ডায়মন্ড নয়, কারণ স্পেশাল দিনে দিয়েছে। তারপরে সাইন ভ্যালু, যখন একটা অবজেক্টের একটা সিস্টেমের মধ্যে একটা রিলেশন থাকবে, যেমন এটা পার্টিকুলার পেন মে হোয়াইল হ্যাভিং নো অ্যাডেড ফাংশনাল বেনিফিট সিগনিফাই, পেনটি ধরুন মনে করুন ওর রিফিল পাওয়া যায় না, কালি শেষ হয়ে গেছে, শেষ, তবুও লোকটা পেন ব্যবহার করে, কারণ পেনটা তাকে ভাইস চ্যান্সেলর দিয়েছিল, তার কাছে সাইন। এটা সিগনিফাই প্রেস্টিজ রিলেটিভ টু অ্যানাদার পেন। এ ডায়মন্ড রিং মে হ্যাভ নো ফাংশন, কোনো কাজই নেই অ্যাট অল, বাট মে সাজেস্ট পার্টিকুলার সোশ্যাল ভ্যালুজ, যে রিচ ক্লাস, অনেক বড় লোক, যেমন মোবাইল, নরমাল মোবাইলের কাজ হয়, আবার আইফোনেও কাজ হয়, আইফোন রেখেছে, সাইন ভ্যালু, বড় লোক। এছাড়া আরেকটা কনসেপ্ট তার লেখা, মারাত্মক কনসেপ্ট এটা, সিমুলেক্রা অ্যান্ড সিমুলেশন। দুটোর মানে কি, সিমুলেক্রা বদলিয়ার্ডের মতে ইজ দ্য কারেন্ট স্টেজ অফ দ্য সিমুলেক্রাম। All is composed of references with no reference, তাকে বলা হচ্ছে হাইপার রিয়ালিটি। বদলিয়ার্ড আর্কিউজ দ্যাট দিস ইজ পার্ট অফ হিস্টোরিক্যাল প্রোগ্রেশন। কনসেপ্ট এখানে ক্লিয়ার হলো না, কোথাও কি আছে এখানে, দেখে নিচ্ছি, দেখা না, দেওয়া নেই, একটু বলে দিই তাহলে। এখানে সিমুলিক্রা সিমুলেশন, just a second. তখন বলছে সিমুল, যেটা আমরা প্রথমে আসি, সিমুলেক্রা এটা কি আর সিমুলেশন কি। প্রথমত এই কনসেপ্টটিতে যখন আমরা সিমুলেক্রার কথা বলবো, সিমুলেক্রা হচ্ছে এক প্রকার রিপ্রেজেন্টেশন,
মানে কেমন করে আমরা তুলে ধরছি সোসাইটিতে। মানে এটা কিন্তু রিয়ালিটিকে দেখায় না, সত্যটাকে দেখায় না। মানে করুন, মানে একটা বিশেষ একটা কেউ বিহেভিয়ার বা বিশেষ কিছু একটা প্রোডাকশন হতে পারে, যেটা কিন্তু ওটার কপি, রিয়েল নয়। সিমুলেক্রা হচ্ছে একটা জিনিসকে কেউ তৈরি করেছে এবং সেই প্রোডাক্টটা বিখ্যাত ছিল, সেই একই রকমভাবে কেউ তৈরি করেছে কিন্তু আগের অরিজিনালটাকে ছাপিয়ে গেছে। মানে কপি বিকামস মানে ভেরি মাচ অ্যাট্রাকটিভ দ্যান দ্য রিয়েল ওয়ার্ল্ড। ঠিক আছে, এটাকে বলা হয় সিমুলেক্রা। আর যে সময়ে আমরা অ্যাকসেপ্ট করছি, যেখানে আমরা ওই কপিটাকে অরিজিনাল মেনে নিচ্ছি, ওই সময়টাকে বলা হচ্ছে সিমুলেশন। এবং এই যে মেনে নেওয়াটাকে আমরা একটা ফেজের কথা বলি, তার নাম হচ্ছে হাইপার রিয়াল। রিয়েল নয়, হাইপার। ওটাকে আমরা হাইপার করে দিয়েছি। একটা উদাহরণ বলি, মানে বাস্তব জগতে ভাবুন, আপনার বার্গার খেতে ইচ্ছে করছে এবং একটা দোকানের হোর্ডিংয়ে বার্গারের বেশ সুন্দর একটা পিকচার টিকচার দেওয়া রয়েছে, মানে এমন দেওয়া রয়েছে ক্যাচি, খুব ক্যাচি দেখাচ্ছে, মানে এই দোকানে মানে টেস্টি টেস্টি বার্গারই হয়। দেখলেন, ছবি দেখে মনে হচ্ছে, এবং তার যেসব মানে যে ইয়েগুলো দেখিয়ে রেখেছে সেগুলো দেখে মনে হচ্ছে যে সুন্দরী হবে। কিন্তু যখন আপনি গেলেন রেস্টুরেন্টে এবং বার্গার অর্ডার দিলেন এবং খেয়ে দেখলেন তো ওরকম কিছু নেই। যেটা দেখাচ্ছে বিশাল বড়, এমনিতে ছোট দেখাচ্ছে, এবং যখন হাতে নিয়ে দেখেন কই কোনো অ্যাট্রাক্টিং কিছু নেই। তথাপি আপনি ঘরে এসে বলছেন সবাইকে, জানিস রে আজকে বার্গার খেয়েছি, ওহ কি খেলাম। তার কারণ হচ্ছে আপনি বার্গার কনসেপ্টটাকে আপনি ভেবেছেন এবং তারপরে এত বড় একটা দোকানে খেতে গেছেন এবং সেখানে খেয়েছেন এত টাকা কষ্ট করে, কত খরচা করে, তখন আপনি রিয়েল বার্গারের থেকে ওইখানে বার্গারটাকে শ্রেষ্ঠ বলে মনে করছেন। যে রিয়েল বার্গারটা যেটা অ্যাডভার্টাইজমেন্টে ছিল, সেটা কিন্তু যখন আপনি অরিজিনাল বার্গারটা খেলেন, ওই ছবিতে দেওয়া বা লোকের কাছ থেকে শোনা বার্গার ভালো এখানে, তাই কিন্তু ছাপিয়ে গেছিল। অর্থাৎ আপনি অরিজিনালটাতে তার স্বাদ পাননি, বরং আপনি যে ছবিতে দেখেছিলেন, যেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে অর্থাৎ তুলে ধরা হচ্ছে, সেটাকে বেশি ভালো দেখেছিলেন। তাহলে কি হলো, মানে দোকানের অরিজিনাল বার্গারটা সেটা আপনাকে অ্যাট্রাক্ট করলো না, অ্যাট্রাক্ট করলো আপনাকে হোর্ডিংস, তার ছবি দেখে। তাহলে এটাকে বলা হচ্ছে, মানে যে ছবিটাকে বলা হচ্ছে, হোর্ডিংটাকে বলা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টটাকে বলা হচ্ছে সিমুলেক্রা। আর এই যে আপনি গিয়ে এই এক্সপিরিয়েন্সটা করলেন, তাকে সিমুলেশন বলা হলো। আমার মনে হয় বোঝা গেছে সিমুলেক্রা এবং সিমুলেশন কি বোঝা গেল? ওকে, এবারে তার লেখাগুলি রয়েছে, ওয়ার্কসগুলি, সমস্ত ওয়ার্কসগুলি ক্রোনোলজিক্যালি দেওয়া রয়েছে। আমি ওয়ার্ল্ডের মোস্ট 30 ইম্পর্টেন্ট থিওরিজ তুলে এনেছি, তাই আশা করি
এগুলো একটু সময় দিয়ে পড়বেন, কারণ এই লিটারারি থিওরিস্ট এবং থিওরির সংখ্যা কিন্তু অগণিত। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টগুলোই কিন্তু বলেছি। কেন বদলি আর রিপিট হলো কেন? ওকে, পরবর্তী হোমি কে ভাবা। ইনি যা করেছেন, ইনার কনসেপ্ট মানে পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে যদি পড়া হয়, মানে একে নিয়ে 2-3টা ক্লাস হবে। তো হোমি কে ভাবা ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, educated at Bombay University and Christ Church College, অক্সফোর্ডে। 2012 খ্রিস্টাব্দে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে সাহিত্যের ক্ষেত্রে, এবং তাকে ভারত সরকার এই সম্মানে ভূষিত করেছিলেন। তার যদি কিছু কনসেপ্টের কথা বলি, নাম্বার 1 আসবো হাইব্রিডিটি, মিমিক্রি, ডিফারেন্স, অ্যাম্বিভ্যালেন্স প্রমুখ। বর্তমানে তিনি শিকাগো ইউনিভার্সিটির হিউম্যানিটিস বিভাগের প্রফেসর, এবং তিনি এখনও ইংলিশ ডিপার্টমেন্টে পড়িয়ে চলেছেন। সো তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন জ্যাক্স ডেরিডা, জ্যাক্স লাকা এবং মিশেল ফুকো এদের দ্বারা। সো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এবং সেখানে তাদের আইডেন্টিটি নিয়ে তিনি বহু কনসেপ্ট দিয়েছে। ডাইরেক্টে চলে আসবো তার প্রথম কনসেপ্ট, হাইব্রিডিটি। এইটি কি? অর্থাৎ এই কনসেপ্টটি তিনি প্রণয়ন করতে গিয়ে তিনি বহুভাবে ঋণী রয়েছেন অরিয়েন্টালিজম লেখার লেখক এডওয়ার্ড সাইদ। এডওয়ার্ড সাইদের টেক্সটগুলো তিনি পড়েছেন প্রচুরভাবে, এবং সেখানে তিনি দেখেছেন যে কালচারের মধ্যে একটা নতুনত্ব দেখা দিয়েছে, আর তা হচ্ছে মাল্টি কালচারালিজম। তিনি কলোনিয়ালিজম, অর্থাৎ যখন ব্রিটিশাররা ভারতে এসেছিল বা অন্যান্য দেশে ফ্রেঞ্চ, ল্যাটিনরা গিয়ে যেমন করে তাদেরকে বসতি স্থাপন করিয়েছিল, তো এই বসতি স্থাপনটাকে ছোট করে দেখছেন না ভাবা। তিনি বলছেন যে ওটার মধ্যেও পজিটিভ রয়েছে। ভাবা বলছেন যে হাউ ইটস হিস্টোরিজ অ্যান্ড কালচার্স constantly intrude on the present, demanding that we transform our understanding of cross-cultural relations. তো এটা টেক্সটগুলি যদি স্টাডি করে দেখি এবং পোস্ট স্ট্রাকচারালিস্ট মেথোডোলজিসগুলো অ্যাপ্লাই করে দেখি, তাহলে দেখব যে হাইব্রিড ইজ নাথিং বাট দ্য অ্যামালগেশন অফ কালচার। যেমন ধরুন, ব্রিটিশাররা যখন ব্রিটেন থেকে ইংল্যান্ডে এলো, মানে ইন্ডিয়াতে এলো এবং ইন্ডিয়াতে থাকার চেষ্টা করলো, তাই যেমন করে ইন্ডিয়ান কালচারটা পুষ্ট হলো ব্রিটিশ কালচারে, ঠিক তেমনি ব্রিটিশরা এখানে থাকতে থাকতে এখানকার কালচারটাকে বয়ে নিয়ে গেল সেখানে। তাহলে এইভাবেই হাইব্রিড হচ্ছে। একটা কালচার যখন আরেকটা কালচারকে মানে কি বলবো প্রভাব ফেলছে। অ্যাম্বিভ্যালেন্স, নেক্সট কনসেপ্ট। অ্যাম্বিভ্যালেন্সটাও একটা কালচারের মধ্যেই দেখা যায়। কি? এখানে কালচারকে দেখা হয়েছে কনসিস্টিং অফ অপোজিং পারসেপশন অ্যান্ড ডাইমেনশনস। অর্থাৎ একটা কালচারে তার ভাবনাগুলি, দৃষ্টিভঙ্গিগুলো যখন কি হয়, একটা আরেকটার অপোজিট ভাবা, তখন বলছে যে এটাকে অ্যাম্বিভ্যালেন্স বলে। অর্থাৎ প্রত্যেকটি মধ্যে একটা ডুয়ালিটি রয়েছে, অর্থাৎ দ্বৈত অবস্থা। কলোনাইজার, কলোনাইজড। সো এখানে কলোনাইজড আদার অ্যালাউস ফর বিংস হু আর এ হাইব্রিড অফ দেয়ার ওন কালচার আইডেন্টিটি অ্যান্ড কলোনাইজার্স কালচার আইডেন্টিটি। সো অ্যাম্বিভ্যালেন্স বলতে চাইছে to the reason why colonial power is characterized by its belatedness. Colonial signifiers of authority only require their meanings after the traumatic scenario of social difference
culture of racism return the eyes of power to some prior archaic image or identity. মানে একটা কালচার, এখানে ছোট করে সহজ করে বলি, একটা কালচার যখন পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভে আসে, ওই কালচারটি ফিক্সড নয়, কালচারটি কিন্তু মানে কি বলুন অ্যাম্বিভ্যালেন্ট, ও কিন্তু ডুয়ালিটি রোলে ভুগছে। সো এখানে কালচারটাকে তিনি কীভাবে অ্যাম্বিভ্যালেন্স হচ্ছে তা দেখাচ্ছে। এছাড়া তার আরও একটি কনসেপ্ট কালচারাল ডিফারেন্স ইনাউন্সিয়েশন স্টেরিওটাইপ, এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই ব্যাখ্যা করলাম না। নেক্সট আসবো মিমিক্রি। তো ভাবনার হাইব্রিডিটির মতো মিমিক্রিটাও একটা কিন্তু অন্যতম একটা কনসেপ্ট। মিমিক্রি কখন হয়? যখন মেম্বার্স অফ এ কলোনাইজ সোসাইটি ইমিটেট অ্যান্ড টেক অন দ্য কালচার অফ দ্য কলোনাইজার্স। মানে এটা সাধারণত পোস্ট কলোনিয়াল রাইটাররা করে। তারা কি করে? তারা চেষ্টা করে যারা একটা টাইম তাদের দেশকে কলোনাইজড করেছিল, ইউরোপিয়ান, আমেরিকান হতে পারে, ব্রিটিশ হতে পারে, তারা চেষ্টা করে যে ওদের স্টাইল অফ অকুপাইং ইন্ডিয়া অর সাম আদার কান্ট্রি, সেটাকে তারা কপি করে এবং সেটাকে না মঞ্চস্থ করে ঠাট্টা করার মতো। এটাকে বলা হচ্ছে মিমিক্রি। অর্থাৎ কলোনিয়াল পিরিয়ড শেষ হয়ে গেছে, কিন্তু তখনও ব্রিটিশারদের এরকম আচরণটাকে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ মিমিক্রিটা কারা করছে? মিমিক্রি করছে রাইটাররা, একটা কলোনাইজড কান্ট্রি রাইটাররা। তারা কি করছে? ওয়ান্স তাদেরকে করা কলোনাইজ যে কান্ট্রি, তাদেরকে উদ্দেশ্য করে লিখছে যে এভরিথিং রিমেন্স সেম, মিমিক্রি করে, তাদেরকে ঠাট্টা করে। থার্ড স্পেস, এই কনসেপ্টটি যদিও দিয়েছেন অ্যাকচুয়ালি এডওয়ার্ড সোজা। ওকে, থার্ড স্পেস এটা খানিকটা হচ্ছে পুকুর এবং স্থলজ, এই দুটো এরিয়া হচ্ছে দুটো বাস্তুতন্ত্র, এবং তার মাঝের অংশটা তাকে বলা হয় থার্ড স্পেস। এটা বুঝিয়ে বলি। দেখুন, ভারতবর্ষে ব্রিটিশরা এসেছিল এবং ব্রিটিশরা এসে তারা সব থেকে বেশি যে এলাকাগুলি দখল করেছিল তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা এবং পরে দিল্লিটাকে। তো এখানে এর বাইরের যে জায়গাগুলো যেখানে তারা আক্রমণ করেনি বা যেসব জায়গায় তারা লুণ্ঠন প্রক্রিয়া চালায়নি, তাহলে সেগুলো কি তাহলে কোনো পজিশনে পড়বে না? না, পড়বে। তাকে থার্ড স্পেস বলা হবে। এটাকে আরও সহজ করে বলি, যখন ইন্ডিয়া এবং ব্রিটিশ এই দুটো আলাদা আলাদা কালচার, ইন্ডিয়া পুষ্ট হলো ব্রিটিশ কালচারকে অ্যাকসেপ্ট করে, আবার ব্রিটিশাররা ইন্ডিয়ান কালচারকে অ্যাকসেপ্ট করে তারা পুষ্ট হলো, এবং তারপরে তারা একটা এমন একটা স্পেস ক্রিয়েট করলো যেখানে তারা নয় পুরোপুরি ব্রিটিশার, নয় পুরোপুরি তারা ইন্ডিয়ান, তারা একটা মিক্সড কালচারটাকে এনজয় করতে লাগলো। এটা হচ্ছে সেই থার্ড স্পেস। যেমন পুকুর এবং স্থলজ বাস্তুতন্ত্র, এর যে মাঝামাঝি অংশ, বর্ডার অংশ, সেই বর্ডার অংশে না থাকে পুকুরের বৈশিষ্ট্য পুরো সম্পূর্ণ, আর না থাকে সম্পূর্ণ মানে অপোজিট দিকে স্থলভাগের বৈশিষ্ট্য। তো এখানকার থাকা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা মিক্স টাইপ অফ একটা
মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে, আর তাকেই তিনি বলছেন থার্ড স্পেস। থার্ড স্পেস গেল, মিমিক্রি বোঝা গেল, আমাকে একটু একটু বলুন কোনটা কোনটা বুঝতে পারলেন না। থার্ড স্পেস বোঝা গেছে? থার্ড স্পেসটা কি বোঝা গেছে? হ্যাঁ বলুন। থার্ড স্পেস হচ্ছে একটা কালচার, ধরুন সে একটা আদিবাসী কালচারটাকে লিড করছে, যেমন ধরুন আমি একটা বললাম মায়ানমার, আরেকটা দেশ যে বাইরে থেকে এসেছে ইম্পেরিয়াল, সে কিন্তু একটা আধুনিক কালচারটাকে লিড করছে। এবারে মায়ানমারে এসে সে সেখানকার আধুনিক কালচার দেখছে, এবং মায়ানমারের লোকেরাও যেহেতু তারা সুপেরিয়র এসছে ইংল্যান্ড থেকে, তাদেরটাকে চাপিয়ে দেওয়া হয়েছে তার উপরে, কিছু কিছু মানুষ অ্যাকসেপ্ট করে সেটাকে নিয়েছে, আবার কিছু কিছু মানুষ প্রতিবাদ করছে, কিছু কিছু মানুষ অ্যাকসেপ্ট করে ওটাকে অ্যাকসেপ্ট হয়ে গেছে, আবার কিছু কিছু মানুষ প্রতিবাদ করছে। এবারে পয়েন্টটা হলো যারা পুরোপুরি আদিবাসী আদিবাসী, আর যারা ইংল্যান্ড থেকে এসছে পুরোপুরি ইংলিশ ইংলিশ, ঠিক আছে ভালো কথা, কিন্তু তাদের মধ্যে কিছুজন ইংলিশ হয়েও মায়ানমারটাকেও অ্যাকসেপ্ট করছে, আর মায়ানমারের কিছু আদিবাসী হয়েও ইংলিশটাকে অ্যাকসেপ্ট করছে। তখন এই যে গোত্রের মানুষগুলো একটা নিজস্ব স্পেস ক্রিয়েট করছে, তাকে বলছি থার্ড স্পেস। থার্ড স্পেস মানে হচ্ছে যে আমি এটারও নই ওটারও নই, কিন্তু দুটো কম্বিনেশন অফ বোথ। বোঝা গেছে কি? অবভিয়াসলি হাইব্রিডিটি থেকেই টার্মটা এসছে। থার্ড স্পেস এখানে একটা ফিজিক্যাল একটা স্কেপ তৈরি করে দিচ্ছে, আর কিছুই না, একটা ইমাজিনারি একটা মানে মাইন্ড স্কেপ তৈরি করছে। এবারে বলুন মিমিক্রি বোঝা গেছে কিনা? আমার কি বলতে হবে কনসেপ্টটা? মিমিক্রি মানে কলোনাইজাররা ছিল আমাদের দেশে, ব্রিটিশরা ছিল, ব্রিটিশাররা আমাদেরকে অত্যাচার করেছে, আমরা তো আমাদের কালচারে বিশ্বাস করতাম, আমরা তো ধুতি প্যান্ট ধুতি এগুলো পরতাম, আমরা চাষাবাদ করতাম, আমরা ওই রকমভাবে ওই ওয়েস্টার্ন কালচারটাকে লিড করতাম না। বেশ, এখন ওই কলোনাইজেশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এবারে আমি স্বাধীন হয়ে গেছি, তারপরেও আমি ওই কলোনাইজারদেরকে ছাড়ছি না। আমি কি করছি, আমি কলোনাইজড অবস্থায় যেরকমভাবে আমাদেরকে সাফার করিয়েছিল, টিচ করিয়েছিল, কীরকমভাবে তারা করেছিল, তাদের ওই অত্যাচারের কাহিনীগুলোকে তাদের সোসাইটিতে কিভাবে দেখানো হতো আমরা অসভ্য ওরা সভ্য, সেটাকে আমরা কিন্তু লিখছি বই আকারে। তখন আমাদের এই আর্টটাকে, লেখাটাকে বলছে মিমিক্রি। ঠিক আছে? এই মিমিক্রিটা তাদেরকে ঠাট্টা করার জন্য নয়, এই মিমিক্রিটা হচ্ছে একটা রিবেল, একটা বিদ্রোহ, একটা প্রতিবাদের জন্য। ক্লিয়ার? মিমিক্রি না, শিশি রোমান্থন হচ্ছে না। আর কিছু বলুন। বলুন বলুন। আচ্ছা না, কথা ক্লিয়ার হলো না, বুঝতে পারলাম না। অন্য কেউ বলুন, অন্য কেউ কেউ বুঝতে পেরেছেন কিনা, বা আপনাদের মতামত বলুন।
হ্যাঁ বলতে পারেন। আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। দেখুন একটা ভারতীয় ছেলে, ও হিন্দি কথা বলে বা বাংলা কথা বলে, এবারে সে ইংল্যান্ডে চলে গেছে এবং সেখানে গিয়ে ওদের সামনে ইংরেজিতে কথা বলছে এবং ওদের মতো অ্যাকসেন্ট উচ্চারণ করার চেষ্টা করছে, ওদের মতো করে মানে বলার চেষ্টা করছে, কিন্তু ওদের মতো বলতে পারছে না। হয় ওটাকে বিকৃত করছে বা অতিরঞ্জিত করে বলছে। তখন ওই যে সুপেরিয়র কালচারটা, যারা আমাদেরকে একটা টাইম অপদস্থ করিয়েছিল, তখন তাদের কাছে এটা করিয়ে এইরকম বলে তাদেরকে ঠাট্টা করা হচ্ছে। বুঝতে পারলেন? মানে ওদেরকে যে আপনারা গিয়ে যে আমাদেরকে 200 বছর আক্রমণ করে এলেন, এই যে আমাদেরকে শিখিয়ে এলেন, এটা হচ্ছে ভণ্ডামি, আর কিছুই নয়। আমরা আমাদেরটাতেই ঠিক ছিলাম, আপনারা আপনারটাতেই ঠিক ছিলেন। তাই এটা করে ওদেরকে মিমিক্রি করা হচ্ছে। বুঝতে পারলেন না? আসলে এরা বলতে চাইলো যে এখন আমরা, আমাদের স্বতন্ত্র পরিচিতি ছিল, আমরা সেখানে ভালোই ছিলাম, কেন আপনারা গিয়ে এইসব চাপিয়ে দিয়ে আমাদেরকে একটা ওই বিকৃত মানুষ তৈরি করে দিয়েছেন। তো আপনাদের কাছে গিয়ে এটাই তাদের দেখাচ্ছে, এটাই এইভাবে যে আপনারা আমাদের স্টেবল জিনিসটাকে ডিস্টেবল করে দিয়েছেন। ঠিক আছে? বাকিরা বুঝতে পেরেছেন কি? বেশ, অ্যাম্বিভ্যালেন্স বোঝা গেছে? বলুন। বুঝতে পেরেছেন কি? নাহলে বলবো আমি। বেশ, ঠিক আছে, ঠিক আছে। প্রথমত ডিকশনারিগতভাবে আমি আমাদের টার্মটাকে বলি। অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে বিরোধ, the state of having mixed feelings or contradictory ideas about something or someone, অর্থাৎ দোদুল্যমান। এক কথায় এই কন্ডিশনটা কাদের হচ্ছে বলুন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দোদুল্যমান ভাবনাটা কাদের মধ্যে আসতে পারে? উত্তর দেবেন। কলোনাইজারদের মধ্যে আসবে নাকি কলোনাইজদের মধ্যে আসবে? অবভিয়াসলি কলোনাইজ যারা, তাদের। আর এটা যদি বুঝতে ভালো করে চান তাহলে ডেরেক ওয়ালকটের একটা কবিতা আছে, নেমস বলে একটা কবিতা আছে, এটা পড়লে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অ্যাম্বিভ্যালেন্স, এই দোদুল্যমানটা অধিকভাবে ফোর্সফুলি চাপিয়ে দেওয়া হচ্ছে কলোনাইজদের উপরে। বাট ইন রিয়ালিটি অ্যাম্বিভ্যালেন্স ইজ ফেল্ট বাই দ্য কলোনাইজার অলসো। আর এটা ডেরেক ওয়ালকট ভালো করে বুঝিয়ে বলেছে নেমসে। বলছে আফ্রিকাতে এসে তারা এমন এমন নাম দিচ্ছে, বলছে কোনো এক প্রাচীন বন জঙ্গল যেখানে নেই কামন কিছু ইন্ডাস্ট্রি, কিছুই নেই, সেটাকে বলছে লন্ডন। কেন? তারা কালচারালি অ্যালিয়েনেটেড ফিল করছে। তারা সেখানে তাদের ব্রিটিশের লাক্সারি লাইফটাকে লিড করতো, কিন্তু এখানে এসে তারা কিন্তু এই বন জঙ্গলে বন বাজারে ঘুরে বেড়াচ্ছে।
এবং তারা সেখানে থেকে মানিয়ে নিতে পারছে না বলে সে তার ওই নামটাকে এখানে এসে নামাঙ্কিত করে নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করছে। আসলে সেও অ্যাম্বিভ্যালেন্ট, সেও কিন্তু মেনে নিতে পারছে না এই কালচারটাকে। আসলে যখন আমার কাছে দোকানে গিয়ে দেখি ওই শাড়িটাই কিনতে হবে ওই দামের মধ্যে, তখন কনফিউশন হই না। কিন্তু যখন আমার কাছে একাধিক অপশন দিয়ে দেয় তখন আমার মাথায় ভূত চাপে, এটা নেব না ওটা নেব, এটা নেব না ওটা নেব। অ্যাম্বিভ্যালেন্স হচ্ছে ওটাই। আমি বাংলায় কথা বলতাম, কিন্তু আমার সামনে এখন অপরচুনিটি অগাধ দিয়ে দিল হিন্দি ইংরেজি এটা। এবারে এক্ষেত্রে আমি কোনটাতে কথা বলবো? আমি ছিলাম ভারতীয়, সেখান থেকে ব্রিটিশাররা এসে তাদের কালচার দেখিয়ে দিল, স্যুট প্যান্ট পরা দেখিয়ে দিল। এবার আমি কি করলাম? কখন কখন স্যুট প্যান্ট পরছি, আর কখন কখন ধুতি পাঞ্জাবি পরছি, আমার অত পছন্দ মতন করছি। এটাই হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে ঠিক আবার বেঠিক দুটোই। বুঝতে পারলেন না? হ্যাঁ, এই 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 ফিলিংটা যারা কোনোদিন কলোনাইজড হয়নি তারা বুঝতে পারবে না। তাই এই এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো পোস্ট কলোনিয়াল কান্ট্রিতে ঘটে থাকে অ্যাম্বিভ্যালেন্স। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ক্লিয়ার? বেশ। হাইব্রিডিটি এটা তো মানে একই, জাস্ট কনসেপ্টে একটু মানে ওইখান থেকে সৃষ্টি, তারপরে এক একটা বিভিন্ন রকম মোড় নিয়েছে। বলতে হবে এটা কি? মানে আমি ছিলাম শুধু বাঙালি, আমি সেখানে একটু ইংলিশ শিখলাম, হয়ে গেলাম বেঙ্গলিশ। আমি হিন্দি ছিলাম, সাথে একটু ইংলিশ শিখলাম, হয়ে গেলাম হিংলিশ। মানে বুঝতে পারছেন তো কি বললাম? মানে আমি একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের দিক থেকে হোক, কালচার দিক থেকে হোক, একটাতে ছিলাম, কিন্তু আমি কি হয়ে গেলাম আরেকটা সংস্পর্শে আসাতে একটা হাইব্রিড প্রোডাক্ট হয়ে গেল। হ্যাঁ, এই ক্ষেত্রে হিংলিশ বেঙ্গলিশ এগুলো হচ্ছে উদাহরণ হাইব্রিডিটির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে এই যে কনসেপ্টগুলি কার কার বোঝা গেল? হাইব্রিডিটি, অ্যাম্বিভ্যালেন্স, মিমিক্রি, থার্ড স্পেস। ক্লিয়ার? বেশ, এবারে এর আগে আসি। সিমুলেক্রা সিমুলেশন বুঝিয়ে বললাম, বুঝতে পেরেছেন? সিমুলেক্রা মানে হচ্ছে অরিজিনালের থেকে কপিটাকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন মনে হচ্ছে কপিটাই বেস্ট। বুঝতে পেরেছেন? মানে সোশ্যাল মিডিয়ায় পিৎজার এমন অ্যাড দেখাচ্ছে ডমিনোজের, যে ওই কেটে যখন টানছে ওই যে চিজটা যেন ছিঁড়ছে না, কাটছে না, মানে জড়ে আছে। কিন্তু যখন ডমিনোজের পিৎজা যখন নিজে কিনে খাচ্ছেন, কই রে, একটু ছিঁড়ে গেল। ঠিক আছে? যখন রিয়ালাইজেশনটা হচ্ছে তখন আপনার সিমুলেশন হয়ে গেছে। আর যখন আপনি ওই যে অ্যাডটাকে ফেভারিট ভেবে নিয়েছিলেন তখন ওটা হচ্ছে সিমুলেক্রা। বুঝতে পেরেছেন তো? সবার ক্লিয়ার এটা? সিমুলেক্রা সিমুলেশন এই কনসেপ্টটা হচ্ছে যা বদলিয়ার্ডের। এবারে ভ্যালু মেকিং। আমাদের সমাজে আমরা ভ্যালু দিই, তো এই ভ্যালু দেওয়াটাকে নিয়ে তিনি 4 প্রকারের ভ্যালু কিভাবে দেওয়া হয় তিনি এই কনসেপ্টটা দিয়েছেন, বদলিয়ার্ড। 4টা কি ক্লিয়ার হয়েছিল? দ্য ফাংশনাল ভ্যালু, এক্সচেঞ্জ ভ্যালু, সিম্বলিক ভ্যালু, সাইন ভ্যালু। বোঝা গেছে তো? বেশ।
আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি করে দিচ্ছি এবারে। আচ্ছা, এটা কার কার সম্পর্কে আলোচনা করছিলাম? রোলা বার্থ। যদিও এই কনসেপ্টটা আমি আসিনি, এখানে এই টার্মটা দেখে আমি বসে পড়েছিলাম, জয় সেন্স। এটা কিন্তু এখনও আলোচনা করব না, এখন আমি যখন জ্যাক্স লাকার কাছে যাব তখন আলোচনা করব। এখানে আর কিছু কনসেপ্ট কিছু বলেছি। আচ্ছা, আসি এখানে। নেই, এটা নয়। ওকে, হ্যাঁ, এখানে তিনটা টার্ম ছিল: হেটারোগ্লসিয়া, ক্রোনোটোপ এবং ডায়ালজিজম। এটা কি বুঝতে পেরেছিলেন? ছবি একই লাগছে, তাহলে হয়তো কোনো চেঞ্জ করা হয়নি, হয়তো দেখে নিচ্ছি। ও হ্যাঁ, ছবিটা চেঞ্জ হয়নি, ছবিটা চেঞ্জ হয়নি। ওকে, ঠিক আছে। আচ্ছা, হোক, হেটারোগ্লসিয়াটা আসি। বুঝতে পেরেছেন কিনা বলুন কনসেপ্টটা, নাহলে বোঝাবো আমি। বলবো নাকি বুঝতে পেরেছেন? বাকিরা কি বুঝতে পেরেছেন নাকি বলবো? ওকে, ওকে, শুনুন। ঠিক আছে, হেটারোগ্লসিয়া মানে হচ্ছে একটা নির্দিষ্ট প্লেসে বা একটা নির্দিষ্ট টেক্সটে, আমি কনটেক্সট বিভিন্নভাবে বলছি, একটা কনটেক্সটকে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ। আবার বলি, একটা নির্দিষ্ট স্পেসে বা প্লেসে, সেখানে একটা নির্দিষ্ট কনটেক্সটে বিভিন্ন জন একটা বিষয়কে নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে, তাকে বলবো হেটারোগ্লসিয়া। অ্যাকচুয়ালি হেটারোগ্লসিয়া যদি আমি যদি ছোট্ট করে ফ্রেজ ওয়াইজ অর্থ বলি, কো এক্সিস্টেন্স অফ মাল্টিপল ভয়েসেস। আপনারা কি ব্রেন স্টর্মিং এই পার্টিকুলার টার্মটি সম্পর্কে অবগত? ব্রেন স্টর্মিং, এটা বিএড বা এরকম কিছু কোর্স করলে সেখানে পেয়ে থাকবেন। ব্রেন স্টর্মিং হচ্ছে, এটা একটা গ্রুপ স্টাডি, যেখানে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একাধিক গ্রুপ মেম্বার একে একে বিভিন্ন রকমের সলিউশন সম্পর্কিত মতবাদ দিয়ে থাকে। আমার পয়েন্টটা কি বুঝতে পারলেন? জাস্ট ফর এক্সাম্পল, একটা টেবিলে কাঁচের গ্লাসে জল রাখা হয়েছে। এবারে সেই জলটাকে নিয়ে একজন বলছে গ্লাসটি স্টিলের হলে ভালো হতো, কেউ বলছে গ্লাসটিতে অর্ধেক জল আছে, কেউ বলছে গ্লাসটি অর্ধেক খালি রয়েছে, কেউ বলছে জলটি স্পষ্ট নয়।
ঘোলাটে। তাহলে একটা বিষয় নিয়ে আমরা দেখলাম বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ। কি বুঝতে পারলেন কি না বলুন? আরো একটা সহজ করে বলার চেষ্টা করি। যদি আমি একটা টেক্সট ধরি, যদি আমি বাকতিনের প্রসঙ্গে আসি, একটা সোসাইটি হেটারোগ্লসিয়া মানে ওটা একটা গুড সোসাইটি। আর যদি একটা সোসাইটি মনোলোগাস হয় তাহলে ব্যাড সোসাইটি। হেটারোগ্লসিয়া মানে হচ্ছে একটা সমাজ, মানে তখনই সমাজ যেখানে হিন্দু, মুসলিম, শিখ সমস্ত মানুষ থাকবে, প্রত্যেকে তাদের ফ্রিডম এনজয় করবে। এটাও কিন্তু একটা হেটারোগ্লসিয়ার উদাহরণ। মানে হচ্ছে সবাই কোএক্সিস্ট করবে, একজন আছে বলে আরেকজন বেরিয়ে চলে যাবে তা নয়। আর পয়েন্টটাকে বোঝার চেষ্টা করছেন? হেটারোগ্লসিয়া মানে হচ্ছে এভরিথিং সিমিলার নয়, ডিসিমিলার, সব কিছু একসাথে থাকবে, এটাকে বলা হয় হেটারোগ্লসিয়া। অর্থাৎ সিঙ্গেল, মনোলজিক এইরকম ভাবনার বিপরীত ভাবনা হচ্ছে হেটারোগ্লসিয়া। কেউ বুঝতে পারেনি? আপনাদের মধ্যে কেউ যদি বুঝতে না পেরে থাকেন বলতে পারেন, না যদি বোঝা গেছে তাহলে আমি নেক্সট টার্ম বোঝাবো। বোঝা গেছে তো? বেশ, নেক্সট আসবো ডায়ালজিজম। এটাও মিখাইল বাকতিনের কনসেপ্ট। আচ্ছা, আমি আমাদের এই ক্লাসটাকে নিয়ে একটা আলোচনায় বসেছি আপনাদের সাথে, এবং সেখানে সিদ্ধান্তে উপনীত হওয়া হবে যে ক্লাসটি পুরোপুরি ইংরেজি ভাষায় নেব নাকি বাংলায় নেব। আপনাদের কাছ থেকে মতবাদ চাইলাম। আপনাদের মধ্যে আমার কেউ একজন ফেভারিট রয়েছেন, বা আপনাদের মধ্যে কারোর একজনকে আমি গুরুত্ব দিই এবং সে যেটা বললো সেটাকেই লাগু করে দিলাম, এটা এক। দ্বিতীয় হলো আমি কাউকেই প্রায়োরিটি দিলাম না, সবাই আপনাদের কথা বললেন বাংলায়, ইংরেজিতে, এবং এভাবে শেষে মতবাদটা হয়ে দাঁড়ালো কি 70% ফেভার করছে বাংলায় এবং 30% ফেভার করছে ইংরেজিতে। এবার আমি সিদ্ধান্ত নিলাম যে না, 70% যেহেতু বাংলা চাইছে তাই বাংলায় হবে। তো বলুন, আমার প্রথম অ্যাপ্রোচটা ঠিক ছিল নাকি দ্বিতীয় অ্যাপ্রোচটা ঠিক ছিল? বেশ, ডায়ালজিজম এটাই বলছে। ডায়ালজিজম বলছে যে মিনিং বা ডিসিশন শুড বি টেকেন নট ফ্রম সিঙ্গেল পয়েন্ট অফ ভিউ, not from single voiced response, rather from multiple voices. That is called dialogism. Is it clear?
ক্লিয়ার তো কনসেপ্টটা? ভেরি গুড। নেক্সট আসবো পরবর্তী কনসেপ্ট, ক্রোনোটপ। এখানে দুটো টার্মের মিলিত রূপ হচ্ছে ক্রোনোটপ। ক্রোনোটা এসেছে ক্রোনোস থেকে, ক্রোনোস কথার অর্থ হচ্ছে টাইম, আর টোপটা এসছে টোপোস থেকে, তার কথার অর্থ হচ্ছে স্পেস বা প্লেস। টাইম এবং প্লেস বা স্পেস যাকে বলছি, আমাদের সাহিত্যে টাইম আর প্লেস ইন্টারকানেক্টেড। তাই জন্য একটা নাটক যখন আমরা পড়তে চাই তখন তার সেটিংটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে। একটা টেক্সটকে বেস্ট ওয়েতে জানতে গেলে আমরা কিন্তু এই টাইম স্পেসটাকে ধরি। যখন একটা নোভেল আমরা দেখি যে 1920 বা 1918 লেখা হয়েছে, 18তে লেখা হয়েছে, তখন সরাসরি আমাদের মাথায় আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। আবার যখন একটা উপন্যাস লেখা হয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, তখন সেই ভিক্টোরিয়ান পিরিয়ডের ফিজিক্যাল প্লেস এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের টাইম দুটো কিন্তু আমাদের মাথায় আসে। তাই বলছে একটা লিটারারি টেক্সট কখনো ক্রোনোস কেন্দ্রিক হয় না বা কখনো টোপোস কেন্দ্রিক হয় না, ওখানে দুটোর প্রভাব থাকে। ক্রোনোটপ অর্থাৎ টাইম অ্যান্ড স্পেস দুটোকে নিয়ে থাকে। তাহলে একটা ন্যারেটিভ দাঁড়িয়ে থাকে, একটা স্টোরি বিল্ড হয় এই ক্রোনোটোপের মাধ্যমে, টাইম অ্যান্ড স্পেসের মাধ্যমে। আই হোপ বুঝতে পেরেছেন। হ্যালো, বোঝা গেছে তো? বেশ, তাহলে এই তিনটা কনসেপ্টও ক্লিয়ার। এই তিনটা কনসেপ্ট কিন্তু বাকতিনের কনসেপ্ট। আচ্ছা, এখানে আমি দেখলাম পলিফোনি বলে একটা কনসেপ্ট রয়েছে। পলিফোনি বোঝাতে হবে বেশ, ঠিক আছে। কথাটি ওয়ান সেকেন্ড বা এই কনসেপ্টটি বাকতিনেরই কনসেপ্ট। একটু আগে আমরা একটা কনসেপ্ট পড়ে এলাম অ্যাম্বিভ্যালেন্স, তাই না? অ্যাম্বিভ্যালেন্স পড়ে এলাম ভাবার কাছে। এখানে পলিফোনিটাও না খানিকটা রিলেটেড। সেখানে ছিল মাল্টিপল কালচার, মাল্টিপল ক্যারেক্টারিস্টিক্স। এখানে হচ্ছে পলিফোনি মানে হচ্ছে মাল্টিপল, এবং এই প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র, এবং প্রত্যেকটিরই একটা মানে কি বলবো এমফাসিস, একটা নিজস্ব একটা স্বতন্ত্র একটা ভ্যালু আছে, এবং এরা সবাই একটা লিটারারি টেক্সটটাকে গঠন করার পেছনে যথেষ্ট তারা কিন্তু কর্তব্যপূর্ণ। মানে একটা লিটারারি টেক্সট যখন একটা সিঙ্গেল ন্যারেটরের কথার উপর দাঁড়িয়ে নেই, তাকে আমরা একটা লিটারারি টেক্সট যেখানে সমস্ত চরিত্রগুলি মেজর রোল প্লে করছে ওই টেক্সটটাকে ডিল করতে, তখন তাকে আমরা পলিফোনি বলি। আবার বলছি, পলিফোনি মানে হচ্ছে একজন ডিক্টেটর, যেমন যদি আমি চলে যাই প্লেটো, অ্যারিস্টটল, তাদের পোয়েটিক্সে একটা সিঙ্গেল ম্যান যেন
কনসেপ্টগুলোকে ব্যাখ্যা করে 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 যাচ্ছে। তিনি যেন এখানে একমাত্র বক্তা, সব বলে যাচ্ছে, এবং সেটাকে আমরা কিন্তু ভার্ডিক্ট হিসেবে মেনে নিচ্ছি। কিন্তু এমন একটা টেক্সট পেলাম যেখানে এক একটা চরিত্র এক একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। বুঝতে পারলেন না? যেখানে মাল্টিপল ভিউ পয়েন্টস রেখেছে, মানে একটা টেক্সট, হ্যাঁ মানে এখানে পলিফোনিতে বলছে যে এখানে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউতে টেক্সটটা লেখা হবে। আপনারা যদি শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট পড়েন, দেখবেন জ্যাক্স, অরল্যান্ডো, ফার্ডিনান্ড, সিনিয়র ডিউক প্রত্যেকে এক একটা তাদের নিজস্ব একটা ভিউ পয়েন্ট রেখে গেছে, এবং টেক্সটার একটা সিঙ্গেল অথরিটেটিভ ভয়েসের থেকে প্রত্যেকের একটা ভয়েস রয়েছে। বুঝতে পারছেন? মানে এখানে প্রত্যেকের স্বতন্ত্র একটা রোল আছে। মানে শুধু অ্যাজ ইউ লাইক ইট নাটকটিতে যদি একজনকে বাদ দিয়ে দিই, পুরো নাটকটির ভারসাম্য যেমন নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি এমনটা নয় যে ওই একজনকে নিয়েই গোটা নাটক হয়ে যাবে। কথা বুঝবেন ভালো করে। এখানে প্রত্যেকটি চরিত্র গুরুত্বপূর্ণ। বলুন। ইয়েস, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। একজনে যে পুরো, মানে একটা খুব ভালো কথা বলছি, কালকে এক্সাম্পল দেখছি, একটা ক্রিকেটের খেলা টিম ওয়ার্ক বলা হয়, কোনো একজনের উপর ডিপেন্ডেন্ট নয়। যদি একজনের উপর যদি ডিপেন্ডেন্ট হতো তাহলে কিন্তু একটা ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখানে পলিফোনি মানে বলছে যে প্রত্যেকের রোল আছে, প্রত্যেকে এক একটা ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? আশা করি এবারে বুঝতে পেরেছেন। বেশ, কার্নিভালেস্ক এই কনসেপ্টটা ক্লিয়ার? তা বলতে হবে। হ্যাঁ, আমি সেটাই দিয়েছিলাম। বলুন, যদি মনে হয় যে আর একটু বলতে হবে বলে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। এখানে কনসেপ্টটা অ্যাজ এ যদি কনসেপ্ট বলি, বানানটা একটু আলাদা হবে। কার্নিভালেস্ক, CARNIVALESQUE। বুঝতে পারলেন? কার্নিভালেস্ক, কার্নিভালেস্ক এটা হচ্ছে এমন একটা স্পেস, এমন একটা ক্ষেত্র, সেটা যদি লিটারারি টেক্সট হয় হোক, বা কোনো একটা পার্টি পিকনিকের স্পট হোক, যাই হোক না কেন, কার্নিভালেস্ক হচ্ছে একটা স্পেস যেখানে কোনো হায়ারার্কি অন্যান্য দিনে যেমন মেনটেন করা হয় আজকের দিনে মেনটেন হবে না। কি বললাম? কার্নিভালেস্ক হচ্ছে একটা নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট টাইম, এরকম একটা ক্ষেত্রে যখন কোনো অলরেডি সমাজের থাকা অর্ডার, নিয়ম কানুন, আদব কায়দা সব কিছু ভুলে গিয়ে আজকের দিনটার জন্য সব ছাড়। বুঝিয়ে বলি, বড় লোক গরিব লোক এই সব কিছু সমাজে রয়েছে। কোভিড যখন এলো সে মানেনি কে বড় লোক কে গরিব লোক, সে কিন্তু যাকে ইচ্ছা মেরে চলে গেছে। কথাটা বুঝতে পারলেন কিনা বলুন?
কার্নিভালেস্ক হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল বা ফিজিক্যাল একটা অ্যাটমসফিয়ার, এবং যেটা যেটা কি ন্যাচারালি আসে না, যেটাকে একটা অবজার্ভ করতে হয়, ক্রিয়েট করতে হয়। অর্থাৎ এটা একটা ম্যান মেড একটা স্পেস, যেখানে সমাজের মধ্যে থাকা পূর্বের এস্টাবলিশড এই যে স্ট্রাকচারটাকে সম্পূর্ণরূপে ভেঙে একটা সেকিউলার একটা সেক্টর গড়ে তোলা, যেখানে একসাথে সবাই বসবে। দেখুন, প্রত্যেক দিন মানুষের জীবন কেমন চলছে। একটা দরিদ্র লোকের বাড়িতে রাত্রিবেলা খাওয়া হচ্ছে, একটা ধনী লোকের বাড়িতে রাত্রিবেলা খাওয়া হচ্ছে। দরিদ্র লোকটি মেঝেতে চাটাই পাতিয়ে খেতে বসছে, একজন টিচার তিনি চেয়ার টেবিলে খেতে বসছেন, আবার কোনো এক মিলেনিয়ার্স একজন বিশাল বড় একটা বিজনেসম্যান, তিনিও খেতে বসছেন, তার পাশে হিউজ ডেকোরাম সবকিছু রয়েছে, রাত্রিবেলা খাচ্ছে। এবারে কুম্ভমেলা এলো। এই কুম্ভমেলায় খাবারের আয়োজন কিছু নেই, স্পেশাল কিছু নেই, সবাইকে সেই চাটাইতে বসতে হবে এবং খিচুড়ি ভোগ দেওয়া হবে, সবাইকে খেতে হবে। এটাই হলো কার্নিভালেস্ক। বুঝতে পারলেন কিনা বলুন? সবাই বুঝতে পেরেছেন তো? কার্নিভালেস্ক মানে হচ্ছে ইউ হ্যাভ টু ফরগেট অ্যাবাউট ইউর আইডেন্টিটি অ্যান্ড মিক্সিং উইথ দ্য ফ্লো। ক্লিয়ার? বেশ, তাহলে কার্নিভালেস্ক কনসেপ্টটা কার? মিখাইল বাখতেনের। আর এখানে কি আছে? এটা কি মনে আছে না? আবার বোঝাতে হবে। আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস আর রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস বোঝাতে হবে নাকি মনে আছে? বলুন, এই বোঝাতে হবে? ওকে, ঠিক আছে, বলবেন তো, অসুবিধা নেই, চাপ নেই। যত ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করুন, আর কিছুই নেই। দেখুন, এখানে না দুই ধরনের কন্ট্রোল দেখানো হয়েছে, মানে মানুষকে নিয়ন্ত্রণ করা হয় কিভাবে দেখানো হয়েছে। মানুষকে নিয়ন্ত্রণ করা হয় দুটো প্রক্রিয়ায়, একটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, আর একটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। একটু গুছিয়ে বলি। আইডিওলজিক্যাল আপনাকে বলবে আপনার জন্যে, আপনার ভালোর জন্যেই, আপনি ভালো থাকুন, আপনার উন্নতি হোক, এটা করলে আমাদের কিছু নেই, কিন্তু শুধু জনগণের উন্নতি আছে।
এটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস। আমি কি বুঝিয়ে বলবো আর একটু? বেশ, এবারে রিপ্রেসিভ আছে, যেখানে আমি হুকুম জারি করছি, এটা করতে হবে, এটা না করলে আমি আপনাদের রেশন দেওয়া বন্ধ করে দেব, আমি আপনাদের উপর কর চাপিয়ে দেব, এগুলো সব করে দেব। ঠিক আছে? এটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। বুঝতে পারলেন না? রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস বলছে ফোর্সফুলি কাউকে দমিয়ে রাখা, আর আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বলছে আমরা জনগণেরই জন্য, আপনাদের জন্যই সব কিছু করছি, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকছি, তাই আপনারা আমাকে সাহায্য করুন, আমাকে সিংহাসনে বসান, তাহলে আপনাদের জয় জয়কার করব। ঠিক আছে? আর এটা সরকার কিভাবে করছে? তোমরা 55% পাও, তোমাদেরকে স্কলারশিপ দেব। ঠিক আছে? এবারে যেন কেউ কম নাম্বার পায় না পায়, সবাইকে ভালো নাম্বার দিতে হবে। এগুলো সব হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। ক্লিয়ার? বোঝা গেছে? আর কি আছে? এপিস্টেমোলজিক্যাল ব্রেক। বলুন। ওকে, তাহলে কার কি কনসেপ্ট, এগুলো যেন মাথায় রাখেন। আমি বারংবার বলছি কিন্তু দুটো জিনিস, কনসেপ্ট গুলো কার আর কি কনসেপ্ট বুঝে নিন নিজেদের মতো। এবারে বলছি শুনুন, এপিস্টেমোলজিক্যাল ব্রেক এটা লুই আলথিউজারের কনসেপ্ট। মানে হচ্ছে এখানে একটা প্রিভিলেন্ট আগেকার ধরা পচা গোড়া পচা একটা আইডিয়া ছিল, সেই আইডিয়াটা ভুল, কিন্তু তবুও লোকে মাজা ঘষা করে করে আসছে। একজন এলো, প্রমাণ করে ব্যাখ্যা করে দিল, না ওটা ভুল, এটা করুন। তাই এই যে লোকটা ধরিয়ে দিল এতদিন যেটা করে আসছেন সেটা ভুল আর এটা সঠিক, এই যে সঠিকটাকে ধরিয়ে দেওয়া, এটাকে বলা হলো এপিস্টেমোলজিক্যাল ব্রেক। একেবারে সোজা কথাই বললাম, আদিবাদী কথা বললাম। ঠিক আছে? এখানে যেটা উদাহরণ আপনি বলে দিলাম, যে আগে যখন ওই কোপারনিকাসকে বন্দি করা হয়েছিল মনে আছে? কারণ তিনি বলেছিলেন, ধর্মীয় মানুষরা সবাই বিশ্বাস করেছিলেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। তখন কোপারনিকাস বলল, ধুর বোকা গাধা, পৃথিবী ঘুরছে, সূর্য দাঁড়িয়ে আছে। তখন এই কি কথা, ওই মিথ্যা কথা বলছে, জেলে ভরো। তখন হ্যাঁ, কিন্তু যখন ওটা সায়েন্টিফিক্যালি প্রুভেন হয়ে গেল তখন তো সবাই অ্যাকসেপ্ট করে নিল। তাই এটা হচ্ছে যে সমাজের ওই সমস্ত গোড়াপন্থী নেগেটিভ ভাবনা, যেটাকে মানুষ ঠিক ভেবে এসেছে, এবং সেটাকে যখন কেউ আঙুল দেখিয়ে এবং তার সঠিক যাচাই করে ভুল বলে প্রমাণিত করে ওখান থেকে সঠিক পথটা বের করে দেয়, তাকেই বলি আমরা এপিস্টেমোলজিক্যাল ব্রেক। ঠিক আছে?
না, প্রসেসটাকে। ব্যাপারটা হচ্ছে ওই বিশেষ ফিল্ডে হতে হবে। যে করেছে ওকে ব্রেকার বলতে পারি। কালচার ইন্ডাস্ট্রি, বলতে হবে। গুলিয়ে গেলে বলে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আপনারা কাঁচা বাদাম গান শুনেছেন তো? বেশ। তো যখন এলো, শুধু বাঙালি নয়, গোটা বলিউডেও ছড়িয়ে গেছিল, ঠিক কিনা বলুন? বেশ। এই এই তো। আর আপনি তো বলবেন এটাই হচ্ছে বিষয়। থিওডোর অ্যাডর্নো এবং হরখাইমার বলছে যে কোনো কিছু একটা জিনিস কোনো একটা কালচারে হচ্ছে, সেটা এত অ্যাডভার্টাইজ করে, এত টিভি শোতে, সোশ্যাল মিডিয়ায় দেখে, মানে আজকের দিনে যেটাকে বলে ভাইরাল, ভাইরাল হয়ে যাওয়া। এটা হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে এত মাতামাতি চলে এবং সেটা এমনভাবে ছড়াতে থাকে যে একটা টাইম ওটাকে নিয়েই যেন মানুষ চলছে চারদিকে। অর্থাৎ এখানে বলছে কিছু মুভি হতে পারে, কিছু মিউজিক হতে পারে, কিছু টিভি অ্যাডভার্টাইজিং হতে পারে, যেগুলো মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে কন্ট্রোল করা, মানুষকে তার নিজস্ব সত্তাটাকে ভুলে গিয়ে তাকে ওই পার্টিকুলার স্ফিয়ারে মাতিয়ে রাখা। তো কালচার ইন্ডাস্ট্রি বলছে যে মদ্দা কথা হচ্ছে ওর ভেতরে কি সেটা ম্যাটার করে না। জাস্ট ফর এক্সাম্পল, আপনারা মানে যারা জানি না, এরকম কিছু কিছু রিলিজিয়াস সেক্টরে, বড় বড় প্রতিষ্ঠিত মন্দির বা এগুলোতে, ওখানে মানে একটা স্পেশাল রয়েছে, ব্যাপার রয়েছে। আপনি যদি 1000 টাকার কুপন কাটেন, তাহলে আপনাকে এই 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 সব ফেসিলিটি দেওয়া হবে। 2000 টাকার কুপন কাটেন, তাহলে এইরকম প্রসাদের এই জিনিস দেওয়া হবে, হ্যান ত্যান কিছু দেওয়া হবে। ঠিক আছে, এরকম করে সেট করা থাকে। কিন্তু যখন আপনি যাবেন, বলবে যে যে এটা খেলে এই ব্লেসিংটা পাবেন, এটা কিনলে এই ব্লেসিংটা পাবেন, এটা কিনলে সব ব্লেসিং পাবেন, তখন আপনি কি করবেন? ভালোটা নিতে চেষ্টা করবেন। তখন ভাবছেন যে এটা সোসাইটিতে এটা কাস্টম চলছে। মানে ব্যাপারটা হচ্ছে আপনার কালচারটা মেনলি ছিল পুজো দেওয়া, কিন্তু আজকে সেটা বিজনেস সেন্ট্রিক হলো। কিভাবে? দেখুন, আজকে গঙ্গা জল কিনতে পাওয়া যায়, আজকে মহাপ্রসাদও কিনতে পাওয়া যায়। মানে সবটা আজকে, কালচারটা আজকে আর কালচার বলে নেই, বরং ওটা একটা বিজনেস, একটা বিজনেসের একটা ক্ষেত্র হয়ে গেছে। মানে কালচারের জিনিসগুলোকে আজকে ইউজ করা হচ্ছে ফর দ্য পারপাস অফ বিজনেস। আমি পয়েন্টটাকে এস্টাবলিশ করতে পারলাম? হ্যাঁ, সে তো আলসারই।
মানে মানুষ এখানে এরা এটা বলছে কেন যে কালচারটা এই যে নেগেটিভের দিকে যাচ্ছে, যে তোমরা প্রতিবাদ করো। আচ্ছা আমি তো মানে মানে আমি বলি, কোথাও যখন আপনি বিশেষ বড় বড় রিলিজিয়াস এতে মানে টেম্পলে যাবেন, যে ওখানে মানে পূজারীর সাথে আগে আপনাকে এ করতে হবে, কি বলে, ডিল করতে হবে, যে পুজো দিয়ে আসবে তার বাবদ তিনি টাকা নেবেন। এরকম আমি শুধু রিলিজিয়াস সেক্টর বলছি, কিন্তু এভরিওয়্যার প্রত্যেকটা জায়গায় একটা বিজনেস দাঁড়িয়ে রয়েছে এবং মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে। এত লাইনে দাঁড়াবো কেন, বরং যদি এটা স্পেশাল যদি ট্রিটমেন্ট পাই, আমারটা যদি আগে পুজো হয়ে যায় আমি চলে আসবো। এই কালচারটা ইন্ডাস্ট্রিতে পরিণত হওয়ার পেছনে আমরাই দায়ী, ঠিক না বলুন? ঠিক না ভুল? কারণ এই কালচার ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে কিছু ক্যাপিটালিস্টিক মাইন্ডসেটের জন্য, অবভিয়াসলি, বাট এটাকে হতে দিচ্ছে কে? উই দ্য পিপল। তাই কারণ কি হচ্ছে, আমরা ভাবছি কি ও ভালো তো আমাদের জন্যই তো করছে। দেখুন আজকে যদি বলে কেউ যে মহাকুম্ভের ওই স্নান যারা করতে যেতে পারছে না, আজকে তারা বাড়িতে বসে স্নান করতে পারবে। অর্ডার করুন 5 লিটার ব্যারেল ওয়াটার, যে ত্রিবেণী সঙ্গমের জল, এবং তার প্রাইস দিয়ে দিয়েছে 1000 রুপিজ। তখন আপনি ভাবছেন বাহ, এত গাড়ি করে যেতে হবে না, ঘরে পেয়ে যাবো, তো আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা। আর আপনি যখন বাই করছেন, কিনছেন, আপনি অ্যাকসেপ্ট করছেন। দ্যাট ইজ হাউ দ্য কালচার বিকাম ইন্ডাস্ট্রি। বোঝা গেছে? বেশ, সবার ক্লিয়ার আশা করি, কনসেপ্টগুলো সবার ক্লিয়ার তো? বেশ, তো আজকে আমরা এখানেই কমপ্লিট করলাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম।